পার্ট 2 এ ধারা 1 থেকে 35B 2 এ বলা হচ্ছে সংজ্ঞাসমূহ বা ডেফিনেশনস। এখানে ডেফিনেশনসকে আমি দেখেন ইংরেজি সহ রেখেছি, কারণ ইংরেজি দিয়ে যদি প্রশ্ন আসে আপনার এই ইংরেজিটুকু কাজে লাগবে। প্রথমে আছে ডিক্রি। এটা কিন্তু ডিগ্রি না। ডিগ্রি বলতে আপনি এসএসসি এইচএসসি পাস করেছেন, ল পাস করেছেন, তখন আপনাকে দেওয়া হবে ডিগ্রি। কিন্তু জি ডিগ্রি এবং ডিক্রির মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে ডিক্রি। দেখেন এখানে হচ্ছে ক, র ফলা রসইকার, আবার ইংরেজিতে সি আর ডাবল ই, এখানে জি নাই কিন্তু। জি জি, সি এবং জি মানে উচ্চারণগত পার্থক্য আছে। অনেকেই জি ডিগ্রি বলে থাকে, এবং আমি অনেক জি, অ্যাডভোকেটকেও শুনেছি, এবং মুহুরি যারা আমি আছেন সিনিয়র জি স্যার, ওনারাও এরকম আমিও উচ্চারণ শুনেছি করে। স্যার। তো এটা আমিও কিন্তু শুনেছি ভুল অনেক উচ্চারণ। সিনিয়র, অনেক ঠিক আছে, সিনিয়র কিন্তু ডিগ্রি বলে ফেলে। বলে ফেলে মানে এটা হয়তো বা প্রচলন হয়ে গেছে, কিন্তু সঠিক হচ্ছে ডিক্রি। তো ডিগ্রি। দেখেন ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যান অ্যাডজুডিকেশন, এতটুকু মনে রাখেন। এবং কি কনক্লুসিভলি মানে চূড়ান্তভাবে ডিটারমাইন্স দ্য রাইটস অফ দ্য পার্টিস। পার্টিস বলতে এখানে বাদী এবং বিবাদী উভয় পার্টিকে বোঝানো হচ্ছে। তো এটাই হচ্ছে কি ডিক্রি, মানে আদালত যে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, এবং এটা ফর্মাল হবে, ইনফর্মাল না। আদালতের যে কোনো কিছু কিন্তু ফর্মাল, তাই না? জি শেষে বলা হচ্ছে বাট নট ইনক্লুড, মানে কোনগুলো ডিক্রি হবে না। এনি অ্যাডজুডিকেশন ফ্রম হুইচ অ্যান অ্যাপিল লাইস অ্যাজ অ্যান অ্যাপিল ফ্রম অ্যান অর্ডার, এনি অর্ডার অফ ডিসমিসাল, ডিসমিসাল মানে খারিজ, ফর জি ডিফল্ট। তো এখানে এক্সপ্লেনেশনে আরেকটা লাইন আছে, আন্ডারলাইন করা অংশটুকু শুধু পড়ছি। বি পার্টলি প্রিলিমিনারি অ্যান্ড পার্টলি ফাইনাল, মানে একটা ডিক্রি প্রথমত কি হতে পারে, আংশিক হতে পারে, এবং পরে পার্টলি মানে আংশিক চূড়ান্ত হতে পারে, আংশিক সাময়িক হতে পারে। এগুলো আমরা বাংলা আছে, বাংলাটা দেখে নিচ্ছি। আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত সিদ্ধান্তই হচ্ছে কি ডিক্রি, যা পক্ষদের জি অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে, তাই হচ্ছে ডিক্রি। তার মানে ফাইনাল এটা ডিসিশন। যেমন আমরা জি স্কুলে পড়াশোনা করার সময় ক্লাস টেস্ট হয়, তারপর প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তারপর ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল পরীক্ষার যে জি। রেজাল্ট সেটাই হচ্ছে ডিক্রি, এভাবে আমরা ভাবতে পারি। স্যার স্কুলের কথা যখন বললেন তার একটা কথা একটু বলে নি স্যার, একটু মজার। ওই যে শৈশবে কিন্তু স্যার আমরা একবারে ডিক্রি শব্দটা পড়েছি। করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে, রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতায় 2 বিঘা ডিক্রি জমি, তাই শব্দটা না? ছিল। জি জি দুই জি। বিঘা জমি আমাদের সিলেবাসে ছিল না, আমি পড়ি নাই। না না, আমরা এমনি কিন্তু কবিতার বইতে পড়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরজি নাকচ বা প্রত্যাখ্যান বা রিজেক্ট বা বাতিল, এটাও কিন্তু একটা ডিক্রির মধ্যেই পড়বে। তার মানে এটার বিরুদ্ধে কি করা যাবে, আপিল করা যাবে। কারণ কোনটা ডিক্রি কোনটা অর্ডার এটা বুঝতে হবে। কারণ ডিক্রির বিরুদ্ধে কি চলে, আপিল চলে, আবার কিছু অর্ডারের বিরুদ্ধে আপিল চলে। তো কোনটা ডিক্রি কোনটা আপিল, এটা নিয়ে আবার এমসিকিউ প্রশ্ন আসে। জি ত্রুটির জন্য যদি খারিজ আদেশ হয়, তাহলে সেটা আবার ডিক্রি নয়। তার মানে সেটা শুধুমাত্র আদেশ, অনলি আদেশ, সেটা ডিক্রি হিসেবে ট্রিট করা হবে না। ডিক্রি একটা বড় জিনিস, আর আদেশ বা অর্ডার হচ্ছে ছোট জিনিস। বুঝতে পেরেছেন? জি যেমন আপনি আদালতে বললেন স্যার আজকে আমরা সাক্ষী নিয়ে আসতে পারিনি, একটা সময়ের প্রার্থনা করলাম, ইওর অনার একটা সময় দেন, আগামী ধার্য তারিখে আমরা কি করব, সাক্ষী নিয়ে আসবো। এখন এইটা যদি মঞ্জুর করে আদালত যে ঠিক আছে আপনার সময়ের আবেদন মঞ্জুর, মঞ্জুর এটা একটা আদেশ। প্রতিটা তারিখে আদালতের প্রতিটা ধার্য তারিখে এক একটা আদেশ দেওয়া হয়, ঠিক আছে? এখন যদি এটা না জি মঞ্জুর করে, না এটা না মঞ্জুর, আপনি আজকে সাক্ষী দেন, অথবা আপনার সাক্ষী না মঞ্জুর, আপনার সাক্ষী দেওয়ার সুযোগ পাবেন না, এটাও একটা আদেশ। রিজেক্ট হোক বা গ্র্যান্ট হোক, মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা কিন্তু আদেশ। তার মানে একটা পিটিশনের পরিণতি কি হবে সেটা আদেশ আকারে আসে। আপনি যে কোনো একটা দরখাস্ত দিলেন, এর পরিণতি কি, হ্যাঁ বা না হবে, তো তাই না? গ্র্যান্ট হবে বা রিজেক্ট জি জি হবে। তো গ্র্যান্ট হোক বা রিজেক্ট হোক, সেটা একটা অর্ডারের মাধ্যমে হবে আদালতের। এবং প্রতিটা তারিখের আন্ডারে এক বা একাধিক আদেশ থাকতে পারে। তো ডিক্রি হবে লাস্টে, ঠিক আছে? এবং ডিক্রি কিন্তু জি আদালত দেয় না, ডিক্রি কে দেয়, সেরেস্তাদার দেয়। বুঝতে পারলেন? জি সেরেস্তাদার। এবং কিসের ভিত্তিতে হয়, আদালতের যে আদেশ, এই আদেশের ভিত্তিতে ডিক্রি তৈরি হয়। জি 144 ধারায় প্রশ্ন নির্ধারণ কিন্তু একটা ডিক্রি। আপিলযোগ্য আদেশের ক্ষেত্রে আপিল আদালতের রায় কিন্তু ডিক্রি নয়। মানে একটা আদেশ হয়েছে, সেটার বিরুদ্ধে আপিল করা যাবে, আপিল করলাম, আপিল আদালত একটা সিদ্ধান্ত তো দিবে, একটা রায় দিবে, একটা জি জাজমেন্ট দিবে।
আপিল আদালতের সিদ্ধান্ত সেটা ডিক্রি হবে না, কারণ সেটা আদেশ থেকে যেহেতু উৎপত্তি হয়েছে, তো আপিল আদালতের রায়টাও কিন্তু আদেশ হবে, ডিক্রি নয়। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি জি। তার মানে আম গাছে ফাইনালি আমি ধরবে, বীজ থেকে হোক বা গাছ থেকে কলম করে হোক, আম গাছে অন্য জি কিছু ধরবে না, ব্যাপারটা এরকম। আদেশ জি। থেকে উৎপত্তি হওয়া আপিল আদালতের সিদ্ধান্তও আদেশ হবে, ডিক্রি নয়। ব্যাপারটা এরকম। আমরা যখন এমসিকিউ জি পড়বো একটু ডিটেলে যাব উদাহরণ সহ, তখন বুঝতে পারবো। ডিক্রিদার, ডিক্রি হোল্ডার মানে যিনি মামলায় জিতে যাবেন তিনি হচ্ছে ডিক্রি পেয়ে গেলেন, মানে ডিক্রি হোল্ড করছেন। আর যে সার্টিফিকেট পাই তাকে কি বলবো, ডিগ্রি হোল্ডার নাকি? জি আর যে মনে করেন মামলায় জিতে গেল, সে ডিক্রি হোল্ডার বা ডিক্রিদার। জি যার পক্ষে জি। মনে করলে ডিক্রি দেওয়া হয়, যিনি মামলায় বিজয়ী, আমরা বলতে পারি। ইংরেজি হচ্ছে হুজ ফেভার এ ডিক্রি হ্যাজ বিন পাসড। ইংরেজি অপশন আসতেই পারে। তারপর জিপি, ভাইভাতে আমাকে প্রশ্ন করা হয়েছিল জিপি অর্থ কি, গভর্নমেন্ট প্লিডার, আপনাদের কোর্টের জিপির নাম বলেন, এগুলো প্রশ্ন আমাকে করা হয়েছিল। অ্যানি অফিসার আচ্ছা। অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট, তাহলে জিপি কে কিন্তু গভর্নমেন্ট, শাসিত গভর্নমেন্ট করে, যেই সরকার সেই সরকারের লোকজনকে কি করা হয়, জিপি পিপি এগুলো নিয়োগ করা হয়। পিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর ক্রিমিনাল মামলার জন্য, আর জিপি হচ্ছে সিভিল মামলার জন্য। তো জিপির আন্ডারে আচ্ছা। আবার কি থাকে, এজিপি থাকে, আবার পিপির আন্ডারে এপিপি থাকে। জি জি। বিচারক বা জাজ, এটা খুবই আসে, প্রিজাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট। সিভিল প্রিজাইডিং কোড। অফিসার এই শব্দটা এখন এই মুহূর্তে বেশি মনে থাকার কথা, কারণ কিছুদিন আগে নির্বাচন হলো, 12 তারিখে। জি জি। প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার। তো প্রিজাইডিং বহুল অফিসার কে, ব্যবহৃত শব্দ। প্রিজাইডিং অফিসার কে ছিল? ডিসি মহোদয় নিজেই ছিল প্রিজাইডিং অফিসার, তাই না? প্রতিটা জেলায় হচ্ছে ডিসি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। আবার ডিসি বিচারিক ক্ষেত্রে কিন্তু আবার জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। বুঝতে পারলেন? এবং যখন নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো, তিনি কি প্রিজাইডিং অফিসার অফ দ্য ইলেকশন, ওই ওই জেলার জন্য। বুঝতে পেরেছেন? জি জি। তার মানে কোনো দেওয়ানি আদালতের প্রিজাইডিং অফিসার জজ হিসেবে বিবেচিত। প্রিজাইডিং এর বাংলা আমরা প্রিজাইডিং শুনবো বা জানবো বা মনে রাখবো, এটা কিন্তু বারবার এমসিকিউ প্রশ্নে এসেছে ইতিপূর্বে। আর 4 মিনিট মানে ক্লাস হবে, তারপরে লাইন কেটে গেলে আর আমরা ক্লাস কন্টিনিউ করব না। নেক্সট ক্লাসে আমরা আশা করি শেষ করতে পারবো, কারণ আজকে যেহেতু প্রথমে অনেক আলোচনা হলো না, একটু গল্প জি করলাম, চার্ট বোঝাতে হলো। রায় বা জাজমেন্ট, স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ অফ দ্য গ্রাউন্ডস অফ এ ডিক্রি অর অর্ডার। বাংলাটা পড়ি, ডিক্রি বা আদেশের যুক্তি হিসাবে প্রদত্ত বিচারকের বিবরণকে রায় বলে। তাহলে আমরা একটা অর্ডার শুনলাম, আবার ডিক্রি শুনছি, আবার এখানে জাজমেন্ট শুনছি। জাজমেন্টটা কি, যে সিদ্ধান্ত দিল সেই সিদ্ধান্ত কেন দিল তার ব্যাখ্যা। বুঝতে পারলেন? জি। জি দায়িক বা দেনদার, তাহলে যে জিতে যায় সে হচ্ছে ডিক্রিদার, আর যে হেরে যায় সে হচ্ছে দেনদার। এটাকে বলে জাজমেন্ট ডেপ্টর, ডিক্রি ডেপ্টর না কিন্তু, জাজমেন্ট ডেপ্টর। জাজমেন্ট এগেনস্ট ডেপ্টর। হোম এ ডিক্রি হ্যাজ বিন পাস্ট, মানে যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হয়, আর এর আগে যার ফেভারে দেওয়া হয় সে হচ্ছে ডিক্রি হোল্ডার। তাহলে এখানে ডিক্রি ডেপ্টর দিলে ভালো হতো, কিন্তু এখানে জাজমেন্ট ডেপ্টর দেওয়া হয়েছে। ঠিক আছে, শব্দগত একটু হেরফের জি আছে। যার বিরুদ্ধে বা বিপক্ষে বা প্রতিকূলে ডিক্রি দেওয়া হয়, অর্থাৎ যিনি মামলায় পরাজয়ী, যিনি হেরে যান। 12 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, এখানে যতগুলো সংজ্ঞা আসে তার মধ্যে 2 এবং 12, এই দুইটা সবচেয়ে বেশি এসেছে, এবং 12 থেকে প্রতিবার প্রশ্ন আসে। অন্তর্বর্তীকালীন মুনাফা, ইংরেজি হচ্ছে মিন প্রফিট, এই উচ্চারণটা মিন প্রফিট, এস এর উচ্চারণ হবে না। তো মিন প্রফিট বলতে কি বোঝানো হচ্ছে, হোজ প্রফিটস হুইচ দ্য পার্সন ইজ wrongful possession together with interest on such profit but shall not include profits due to improvements। এখানে বাংলা যদি করি, বেআইনিভাবে স্থাবর সম্পত্তি দখল করে, স্থাবর সম্পত্তি হতে হবে মানে কারো জমি, কারো ভবন, কারো দোকানপাট, কারো পুকুর দিঘি, এগুলো কেউ জোর করে দখল করে নিল। এখন যদি পুকুর জি দখল করে নেয়, পুকুরে তো মাছ আছে, তাই না? জি। তো দখল করার পর যদি সে 1 বছর দখলে রেখে মাছগুলো একটু বড় হলো বা ইনস্ট্যান্ট কিছু মাছ ধরলো, বড় হচ্ছে ধরছে, তার মানে সে বিনা বিনিয়োগে, এটা কি বলা হচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট করা লাগছে, অন্যের পুকুর যদি জোর করে দখল না করে। না না, সে মাছ বিক্রি করে এমনি হ্যাঁ, এমনি পয়সা অন্যের পেয়ে পুকুর যাচ্ছে। যদি জোর করে কেউ দখল করে, কোনো ইনভেস্টমেন্ট করা লাগছে না, কিন্তু সেখান থেকে একটা প্রফিট পাচ্ছে, আউটপুট পাচ্ছে, দ্যাট ইজ মিন প্রফিট।
আবার মনে করেন একটা দোকান, এই দোকানের ভাড়া হচ্ছে প্রতি মাসে 10,000 টাকা, আপনি জোর করে মালিকের থেকে দোকানটা দখল করে নিলেন এবং আপনি একজনকে ভাড়া দিলেন, এবং আপনি উইথাউট কোনো মানে মনিটারি ইনভেস্টমেন্ট, মানে আর্থিক কোনো বিনিয়োগের ছাড়াই, আর্থিক কোনো বিনিয়োগ ছাড়াই আপনি মাসে মাসে 10,000 টাকা ইনকাম করছেন, তার মানে এটা মিন প্রফিট। বুঝতে পারলেন? জি তো এখানে স্থাবর সম্পত্তি দখল করে মুনাফা করলে, স্থাবর হতে হবে, অস্থাবর হলে হবে না, তা অন্তর্বর্তীকালীন মুনাফা হিসেবে গণ্য হবে। তাহলে জোর করে দখল করতে হবে, জবরদখল, অ্যাডভার্স পজিশন হতে হবে। তবে দখল করে উন্নয়ন বা নির্মাণ করে মুনাফা করলে, যেমন একটা ফাঁকা জায়গা, আপনি এই ফাঁকা জায়গায় কিছু হয় না, এরকম হতে পারে না যে একটা আপনার বাজার এলাকা, সেখানে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, কেউ কিছু করছে না, ওই জায়গাটা একজনের, কিন্তু আরেকজন দখল করে একটা সেখানে একটা দোকান দোকান তৈরি তৈরি করলো। করলো। দোকান তৈরি করলো মানে আচ্ছা, ইনভেস্টমেন্ট করলো সে, তাই না? জি উন্নয়ন করলো, জি জি উন্নয়ন বুঝতে করলো, পারলাম, ইনভেস্টমেন্ট ইমপ্রুভমেন্টস। বা উন্নয়ন করলে সেটা অন্তর্বর্তীকালীন মুনাফা হবে না। আর অন্তর্বর্তীকালীন মুনাফায় সুদ অন্তর্ভুক্ত হবে। তার মানে কেউ যদি অন্যের জিনিস জোর করে দখল করে, দখল করার পর সেখান থেকে যদি 1 লাখ টাকা ইনকাম হয়, 5 বছর মামলা চললো, 5 বছর মামলা চলার পর 5 বছরে 5 লাখ টাকা ইনকাম হলো, এই 5 লাখ টাকার কিন্তু আবার ব্যাংকিং ইন্টারেস্টটাও ইনক্লুড হবে। জি এখন জি, মানে পুকুরের অন্তর্বর্তীকালীন মাছ মুনাফা বিক্রির কেন টাকা, হিসাব করা যে হয়? ইন্টারেস্ট। জি অন্তর্বর্তীকালীন মুনাফা কেন হিসাব করা হয়? মনে করেন বাদী মামলা করলো, আমার জমি তো সে দখল করে নিছে, এখন এই জমি যদি আমার কাছে থাকতো 5 বছর, আমার 5 লাখ টাকা ইনকাম হতো, ওই টাকা যদি আমি আমি জি জি ইনভেস্টমেন্ট করতাম বা ব্যাংকেও রাখতাম, ব্যাংকিং ইন্টারেস্ট পেতাম। তাহলে মামলায় জিতার জি পরে আবার ওই বিবাদী থেকে এই 5 লাখ টাকা প্লাস ব্যাংকিং ইন্টারেস্ট মনে করো আরো 50,000, তাহলে 5.5 লাখ টাকা জি বিবাদী থেকে আদায় করে বাদী পাবে অ্যাজ এ মিন প্রফিট। ক্লিয়ার হলো বিষয়টা? জি 13 উপধারায় অস্থাবর সম্পত্তি অর্থাৎ মুভেবল প্রপার্টি, যে প্রপার্টিগুলো মুভ করা যায়, সেই প্রপার্টির সংজ্ঞা দিতে গিয়ে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইনক্লুডস গ্রোয়িং ক্রপস, অর্থাৎ বাড়ন্ত ফসল, যেগুলো ফসল জমিতে আছে সেগুলোকেও মুভেবল প্রপার্টি বলা হবে। যদিও ফসলকে আমরা ওই গাছেই পাবো এবং গাছ মাটির সাথে লেগে আছে, ঠিক আছে? তো যেগুলো ক্রপস, জি ক্রপস বলতে এখানে শস্য, যেমন আপনার ধান, গম, তারপর বিভিন্ন ডাল, এগুলো কিন্তু গাছের অংশ ঠিকই, কিন্তু গাছের এগুলো আপনার বীজ বা ফল, এই কারণে এটাকে আমরা মুভেবল প্রপার্টি হিসাবে ধরবো এই সিভিল আইন অনুসারে। আর গাছটাকে কিন্তু আমাকে ধরতে হবে স্থাবর সম্পত্তি। এখানে গাছ বলতে জি বৃক্ষকে বোঝাবে, হ্যাঁ, বড় গাছ যেগুলো কাঠ হয়, এই ধরনের গাছকে বৃক্ষ বোঝাবে। তো বৃক্ষ আসলে আপনার মাটির সাথে খুব শক্তভাবে লেগে থাকে শিকড়ের মাধ্যমে। আমরা জানি বৃক্ষ, গুল্ম, তৃণ, এই ধরনের বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে। তো ফসল বলতে এখানে তৃণ জাতীয় উদ্ভিদকে বোঝানো হচ্ছে। তো তৃণ জাতীয় উদ্ভিদ, এটা যদি ফসলের বা অংশ হয়। সিজনালি, বা বা সিজনালি যেগুলো কেটে ফেলা হয় সাধারণত ফসল। হ্যাঁ, হ্যাঁ। তো সেইটা মানে এই একটা সময় পর পর যেটা তুলে নেওয়া হচ্ছে সেটাকে আমরা মুভেবল প্রপার্টি বলা হচ্ছে, কারণ সহজে আপনি এটা হাত দিয়ে তুলে ফেলতে পারছেন। আর একটা বৃক্ষ কিন্তু সহজে তুলতে পারবেন না, ইভেন একটা গুল্ম, মাঝারি জাতীয় যেটা গাছ, সেটাও তোলা যাবে না। এই হচ্ছে পার্থক্য। তাই এই পয়েন্টটা জরুরি ছিল। 14 হচ্ছে আদেশ বা অর্ডার কাকে বলা হবে। আমরা এর আগে জাজমেন্ট দেখেছি, ডিক্রি দেখেছি, এবার অর্ডার বলা হচ্ছে। মুভস, অর্ডার মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ এনি ডিসিশন অফ এ সিভিল কোর্ট হুইচ ইজ নট এ ডিক্রি। তার মানে এটাও ফর্মাল এক্সপ্রেশন, কিন্তু এটা ডিক্রি নয়, আদার আদার দেন, মানে অন্য কিছু। হ্যাঁ, তো জি ডিক্রি হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন, এটাও ফর্মাল এক্সপ্রেশন সিভিল কোর্টের, কিন্তু এটা অর্ডার ছোটোখাটো একটা বিষয়। আবার আমি একটু অর্ডার এবং ডিক্রি বোঝার জন্য একটু পার্থক্য করে দিই, যে মামলায় একটা যখন ডিসিশন ফাইনালি চলে আসে তখন সেটা হচ্ছে ডিক্রি, কিন্তু যখন একটা পিটিশন বা দরখাস্তের আদেশ দেওয়া হয়, মানে সিদ্ধান্ত দেওয়া হয় যে দরখাস্ত সিদ্ধান্ত দিও, মামলা চলাকালীন অসংখ্য দরখাস্ত আসতে পারে উভয় পক্ষ থেকে, সেগুলো মঞ্জুর না মঞ্জুরের যে সিদ্ধান্ত, সেগুলো এক একটা আদেশ। কিন্তু ফাইনালি যে আদেশটা দেওয়া হবে এবং ওই আদেশের প্রেক্ষিতে সেরেস্তাদার যে ডিক্রি তৈরি করবে, মানে একটা ফাইনাল ডিসিশন যেটা দিবে, সেটা কিন্তু ডিক্রি। তার মানে ডিক্রি আর অর্ডার
এই ধরনের একটা অর্ডার অনেকটা টেম্পোরারি বেসিসের একটা বিষয়, আর ডিক্রি হচ্ছে পার্মানেন্ট বেসিসে একটা বিষয়। এই পার্থক্যটুকু একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে আপনার সেন্স কাজ করবে ভালো। জি। উকিল বা কৌশলী বা প্লিডার, ইংরেজিতে বলা হচ্ছে প্লিডার। তো জিপি পাবলিক, মানে গভর্নমেন্ট প্লিডার, আর পিপি হচ্ছে পাবলিক প্রসিকিউটর। তো দুইটাই সরকারি উকিল বা কৌশলী। তো প্লিডার বলতে এখানে সিভিল মামলা যিনি পরিচালনা করেন, সিভিল মামলা যিনি দেখছেন, তাকে আসলে আমরা প্লিডার হিসাবে দেখি। প্লিড করা মিন্স এনি পার্সন এন্টাইটেল টু অ্যাপিয়ার অ্যান্ড প্লিড ফর অ্যানাদার ইন কোর্ট। কোর্টে যে ব্যক্তি অপরের পক্ষে কি করতে পারবেন, প্লিড মানে নিবেদন করা, সাবমিট করা। যেমন আমি একজন অ্যাডভোকেট, আমি সিভিল মামলা যখন পরিচালনা করব, আমি তখন নিজেকে প্লিডার বলতে পারবো। তো অ্যাডভোকেট, প্লিডার, লয়ার মোটামুটি একই ধরনের বিষয়, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। ধারা 9। আচ্ছা, এক ভাই আবার গ্রুপে নাই, ওনাকে লিঙ্ক দিতে হবে, আলাদা করে ওনাকে লিঙ্ক দিতে হবে। ভুল করে উনি গ্রুপ থেকে বের হয়ে গেছেন। কেউ যদি নিজেকে গ্রুপ থেকে বের করে নেন, 2 দিন গ্রুপে অ্যাড করার সুযোগ নাই। মানে ও আচ্ছা এটা আচ্ছা। হোয়াটসঅ্যাপের নিয়ম। আমি যদি বের করে দিই, আমি সঙ্গে সঙ্গে আবার অ্যাড করতে পারবো, কিন্তু নিজে লেফট নিলে, কেউ যদি নিজে গ্রুপ থেকে বের হয়ে যান, আমি 2 দিন তাকে অ্যাড করতে পারবো না। মানে এটাই ফাংশন। তো আমি ওনার কথা ভুলে গেছিলাম, উনি কল দিয়েছেন মোবাইল ফোনে, তারপর বুঝতে পারছি। সাধারণ এখতিয়ার মানে নিষেধ না থাকলে আদালত সম্পত্তি, অফিস, পদ, ধর্মীয় কার্য, উৎসব সহ সকল দেওয়ানি মোকদ্দমার বিচার করবে। অর্থাৎ সিভিল যে বিষয়ের যে মামলা, সব কিছুই পরিচালনা করতে পারবে সিভিল কোর্ট। এখন সিভিল বা দেওয়ানি শব্দের যদি আমি ক্ল্যারিফাই করি, তো ক্রিমিনাল মামলা হতে হলে একটা অপরাধ থাকতে হবে। মানে ক্রিমিনাল মামলার বেসিস হচ্ছে অপরাধ, অপরাধ না জি। হলে ক্রিমিনাল মামলা হয় না। এটুকু আপনি এই বিষয়টা লিখে নিতে পারেন কোথাও বা এখানে। আর সিভিল মামলা বা দেওয়ানি মামলা বা শুট হতে হলে এখানে অপরাধের বিষয় না, এখানে হচ্ছে কারো রাইট কেউ যদি, মানে কারো অধিকার কেউ যদি মানে লঙ্ঘন করে, কারো অধিকার কেউ যদি অস্বীকার করে, কারো অধিকার যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সিভিল লাইবিলিটি তৈরি হয়। আর একটু সহজ করে বলি, মনে করেন অন্যের যেটা অধিকার সেটা পালন করা আমার জন্য কি কর্তব্য। তাহলে কর্তব্য জি। অধিকার বিপরীত। তাহলে যেটা অন্যের অধিকার সেটা আমি পালন করবো, এটা আমার কর্তব্য। তো এই জি। কর্তব্য যদি আমি পালন না করি, তাহলে অন্য একটা ব্যক্তির সিভিল রাইট বা দেওয়ানি অধিকার কি হবে, লঙ্ঘিত হবে, খর্ব হবে। খর্ব হবে। তো জি। এই যখন অধিকার খর্ব হচ্ছে, এই অধিকার খর্বের জন্য এই দেওয়ানি মামলার কজ অফ অ্যাকশন সৃষ্টি হয় বা মামলা করার কারণ উদ্ভব হয়। জি। বোঝা গেল সহজে? জি 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 স্যার, এটা ভালো হলো। এরপর ধারা 10, খুবই গুরুত্বপূর্ণ, রিটেনেও আছে। একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয়ে পরবর্তী মোকদ্দমা স্থগিত রাখা, এটাকে বলা হচ্ছে রেস সাবজুডিস। কিন্তু এই সিপিসির 10 ধারায় স্টে অফ শুট, এটা হচ্ছে শিরোনাম, মানে 10 ধারার যে হেডিং সেটা হচ্ছে স্টে অফ শুট, নট রেস সাবজুডিস। তো রেস সাবজুডিস এই শব্দটি শিরোনামে একবার ব্যবহৃত হলেও রেস সাবজুডিস শব্দটি একবারও ব্যবহৃত হয়নি। তার মানে এই সাবজুডিস, এই যে ধারণা, এই যে একটা প্রিন্সিপাল, এইটা কিন্তু স্টে অফ শুট দ্বারা ইংরেজিতে সিপিসিতে 10 ধারায় প্রতিফলিত হয়েছে। যদিও এই শব্দটা ডিরেক্ট ইউজ করছে না 10 ধারা, কিন্তু রেস সাবজুডিস বলতে যে প্রিন্সিপালের ওপর, মানে যে প্রিন্সিপালকে বোঝায়, সেটাই স্টে অফ শুট বা 10 ধারার বিষয়বস্তু। এখানে যে শ্যাডো করা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একাধিক বিচারকার্য নিষিদ্ধ, এটাই হচ্ছে মূল বক্তব্য এই ধারার। মনে করেন জি। একটা মামলা করা হলো, মামলা করার পর মামলা চলমান আছে, ওই বিষয়ে সেকেন্ড মামলা করলে যদি
আদালত বুঝতে পারে যে একই বিষয়ে একই পক্ষদ্বয়ের মধ্যে মামলা, তাহলে সেকেন্ড মামলাটা কি করে দিবে, স্টে করে দিবে এবং আগের মামলাটা চলতে থাকবে। এই হচ্ছে বিষয়। পূর্বের মোকদ্দমা বাংলাদেশে স্থগিত যদি করা হয়, তাহলে বিদেশে স্থগিত নয়। আবারও বলি, পূর্বের মোকদ্দমা যদি বাংলাদেশে স্থগিত হয় তাহলে বিদেশে স্থগিত নাই। এটার অর্থ কি? মানে একটা মামলা দেশে হচ্ছে, বিদেশে যদি একই পক্ষদ্বয়ের মধ্যে একই বিষয় রিলেটেড যদি মামলা চলে, বিদেশে চলতে পারে, কারণ দেশ ভিন্ন। সেই ক্ষেত্রে 10 ধারা আর বাধা আসবে না, কারণ সেখানে হয়তো বা এই সিপিসি কাজে নাও লাগতে পারে, কারণ যে দেশ সেই আইন, তাই না? জি জি এরপরে একটু ব্যাকগ্রাউন্ড দিই যে রেস সাবজুডিস শব্দটা কি। এই শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার রেস অর্থ হচ্ছে বিষয়, মানে সাবজেক্ট, আর সাবজুডিস অর্থ হচ্ছে বিচারাধীন। আক্ষরিক অর্থ হচ্ছে রেস সাবজুডিস অর্থ বিচারাধীন কোনো বিষয়। যখন একই এখতিয়ারভুক্ত দুইটি বা একই আদালতে একই পক্ষদের মধ্যে, তার মানে একই বিষয়ে মামলা হচ্ছে, একই সম্পত্তি নিয়ে বা একই বিষয় নিয়ে, একই আদালতে হলেও হবে, কিংবা একই এখতিয়ার সম্পন্ন ভিন্ন কোনো আদালতে হলেও হবে। বুঝতে পেরেছেন? জি জি যেমন একই জেলার দুইটা সম এখতিয়ার সম্পন্ন সিভিল জাজ কোর্টে বা সিনিয়র সিভিল জাজ কোর্টে বা যুগ্ম জেলা জাজ কোর্টে যদি মামলা হয়, অথবা ভিন্ন জেলার একই সম্পত্তি নিয়ে যদি মামলা হয়, ভিন্ন জেলায় একই সম্পত্তি নিয়ে কিভাবে মামলা হতে পারে সেটা আমরা দেখব। যে সিভিল মামলা কোথায় করা যায়, সম্পত্তি যেখানে আছে সেখানে করা যায়, বিবাদী যেখানে ব্যবসা করে বা বসবাস করে সেখানেও করা যায়, কজ অফ অ্যাকশন যেখানে সৃষ্টি হয় সেখানেও করা যায়। তো কোথায় করা যায়? তো একজন করছে হয়তো বা রাজশাহীতে, আরেকজন করছে নাটোরে, একই সম্পত্তি নিয়ে মামলা। সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে, এই রেস জুডিকাটা, রেস সাবজুডিস মানে কাজ করবে। অর্থাৎ সেকেন্ড মামলাটা যেটা আগে আগে যেটা ফাইলিং হয়েছে সেটা চলবে, সেকেন্ড যেটা পরে ফাইলিং হয়েছে একদিন আগে পরেও যদি হয়, তারপরেও পরেরটা স্টে হয়ে যাবে। একই বিষয়বস্তু নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকে, তখন সেই বিরোধীয় বিষয়কে রেস সাবজুডিস বলে, যে বিষয়টাই রেস সাবজুডিস। এক্ষেত্রে পরবর্তী মোকদ্দমাটি স্থগিত থাকবে, কারণ এ ধারার শিরোনামই হচ্ছে স্টে অফ সুট বা মামলা স্থগিত। এরপরে রেস সাবজুডিস নীতি প্রয়োগের ক্ষেত্রে যে যে শর্ত পূরণ করা আবশ্যক তা নিম্নরূপ। এটা আপনার লিখিত নোটেও আছে, তো এটা কেন দিলাম লিখিত আকারের, একটু বেশি আলোচনা হয়ে গেল এটা বোঝার জন্যে, রেস সাবজুডিস কাজে লাগবে কিনা, প্রযোজ্য হবে কিনা। তাই এইগুলো পয়েন্ট বুঝলে রেস সাবজুডিস এবং রেস জুডিকারের পার্থক্যটা আপনি ধরতে পারবেন। না হলে দেখবেন জি যে এমসিকিউ প্রশ্ন আসছে, রেস সাবজুডিস হবে না রেস জুডিকাটা হবে, ধরতে পারবেন না, তখন প্রবলেম হবে। তাই এই অংশটুকু দেওয়াটা জরুরি মনে করেছি, একটু ডিটেলে গিয়েছি। দুইটি বিচারাধীন মামলা থাকতে হবে, মানে শর্ত হচ্ছে দুইটা মামলা থাকতে হবে মিনিমাম, তিনটা হলেও হবে, চারটা হলেও হবে, মানে দুই বা তার বেশি। উভয় মামলার বিচার্য বিষয় একই হতে হবে, তার মানে সাবজেক্ট ম্যাটার একই হতে হবে। উভয় মামলার পক্ষদ্বয় একই, মানে একই ব্যক্তি, রহিম আর করিমের মধ্যে মামলা, পরেও রহিম আর করিমের মধ্যে মামলা, বা একই সত্ত্বের অধীন মামলা দায়েরকারী হতে হবে। রহিম মারা গেছে, প্রথম মামলা করেছিল রহিম, ইন দ্য মিন টাইম রহিম মারা গেছে, রহিমের ছেলে আবার পরে মামলা করছে। সেক্ষেত্রে রহিম আর রহিমের ছেলে যেহেতু একই সত্ত্বের অধীনে আছে উত্তরাধিকার সূত্রে, তাই এটাও চলবে না, স্থগিত হবে। জি উভয় মামলা একই পক্ষদ্বয়ের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে। তাহলে এখানে এই 3 আর 4 সিমিলার হলেও প্রতিনিধি বলতে কিন্তু উত্তরাধিকার নাও হতে পারে, আর রিপ্রেজেন্টেটিভ। আবার একই সত্ত্বের অধীন যদি হয়, মনে করেন যে কোনো ব্যক্তি, রহিম মারা গেলে রহিমের সন্তানই যে হবে তা না, রহিম যদি সম্পত্তিটা বিক্রয় করে দেয় কারো কাছে, মনে করেন রহিম রানার কাছে সম্পত্তিটা বিক্রয় করে দিল, সেক্ষেত্রে রানাও যদি মামলা করে ওই সম্পত্তি নিয়ে, যেহেতু সে রিসেন্টলি রহিমের কাছ থেকে সম্পত্তিটা কিনেছে, তাই এটাও সাবজুডিশনের মধ্যে আসবেই। কারণ যেহেতু দাতা এক, মানে ওই একই জায়গা থেকে সে সম্পত্তি একই সত্ত্বের অধীন, তাই জি জি একই আদালতে বা সম এখতিয়ার সম্পন্ন দুইটি ভিন্ন আদালতে বিচারাধীন হতে হবে। আচ্ছা, এই 3 নম্বর পয়েন্ট আরেকটু বলি। মনে করেন যে রেফ সাবজুডিসকে বাইপাস করার জন্য কেউ কি করতে পারে, যে আমার সম্পত্তি আমি আমার সন্তান বা আমার পরিচিত কাউকে দান করে দিলাম, হ্যাঁ, আচ্ছা দান করে দিয়ে দ্বিতীয় মামলা করাবো। বুঝতে পেরেছেন? এটা করতে জি পারে জি না যদি এটা করা হয়। হ্যাঁ 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 পারে। ওই কারণে এই চালাকি যেন না করতে পারে, তাই এটা করা হয়েছে। একই আদালতে বা জি সম এখতিয়ার সম্পন্ন দুইটি ভিন্ন আদালতে বিচারাধীন হতে হবে। অলরেডি এটা আলোচনা করেছি, তবে পয়েন্টের মধ্যে এটা আবার স্পষ্ট করছি। দু- আহ,
পূর্ববর্তী মামলাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে, আগের মামলাটা নিষ্পত্তি হলে চলবে না। আগের মামলাটিও কি আছে, চলমান আছে, বিচারাধীন আছে। জি জি পূর্ববর্তী মামলাটির উপস্থিতি আবশ্যক, ওই একই কথা, শুধু জি পয়েন্ট বৃদ্ধি করেছে রিটেনে একটু নম্বর বেশি পাওয়ার জন্য। মামলাগুলো অবশ্যই দেওয়ানি প্রকৃতির হতে হবে, মানে একই সম্পত্তি নিয়ে মনে করেন একটা দেওয়ানি মামলা হয়েছে আরেকটা হয়েছে ক্রিমিনাল মামলা, তাহলে কোনো সমস্যা নেই, মানে ক্রিমিনাল সিভিলের মধ্যে কোনো সমস্যা নেই। বোঝা গেল? জি আবার মনে করেন একই সম্পত্তি নিয়ে নিষেধাজ্ঞার একটা মামলা হলো সিভিল কোর্টে, আরেকটা মামলা হলো হচ্ছে নির্বাহী কোর্টে বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে, তাহলে কোনো সমস্যা নেই। মানে 145 ধারায় মামলা হলো বা 144 ধারায় মামলা হলো, আবার সিভিল কোর্টেও মামলা আছে, তাতে কোনো সমস্যা নেই, চলবে। এবার ধারা 11, দোবারা দোষ, এটার বাংলা শিরোনাম আর ইংরেজিতে হচ্ছে রেস জুডিকাটা, মানে এখানে ডিরেক্ট রেস জুডিকাটা শব্দটাই ব্যবহার করা হয়েছে। তাহলে 11 ধারার রেস জুডিকাটা টার্মটি শুধুমাত্র শিরোনামে একবার ব্যবহৃত হয়েছে। এই লাইনটা কেন বলেছি, প্রশ্ন এসেছে বিগত সালে, যে রেস জুডিকাটা 11 ধারায় কতবার ব্যবহৃত হয়েছে, এই প্রশ্ন আসে, চিন্তা করা যায়। আচ্ছা তো একবার ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে উত্তর। তারপরে এখানে 6টি ব্যাখ্যা আছে, এক্সপ্লেনেশন রয়েছে। প্রথম ব্যাখ্যা হচ্ছে ফরমার শুট, মানে পূর্ববর্তী মামলা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কম্পিটেন্স অফ এ কোর্ট, অর্থাৎ কোর্টের যোগ্যতা বা জুরিডিকশন আছে কিনা। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে ডিরেক্ট রেস জুডিকাটা বা প্রত্যক্ষ দোবারা দোষ, এবং চতুর্থ ব্যাখ্যা বলা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা বা পরোক্ষ দোবারা দোষ। এই যে এই চতুর্থটাও কিন্তু কি করা আছে, শ্যাডো করা আছে। তার মানে এখান থেকে প্রশ্ন এসেছে যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা এইটা কত নম্বর ব্যাখ্যার মধ্যে এসেছে। এটা চতুর্থ ব্যাখ্যা এসেছে। কনস্ট্রাক্ট রেজুডিকাটা শব্দটা সেখানে ইউজ করেনি, কিন্তু সেখানে যেটা বলা হয়েছে সেটা কনস্ট্রাকটিভ রেজুডিকাটাকে বোঝায়, মানে প্রতিফলিত হয়েছে। এই যে জি এই প্রশ্নগুলো আমি যতটুকু লক্ষ্য করেছি ইন্ডিয়ান বার কাউন্সিলের প্রশ্ন থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করেছে। জুডিশিয়ারির প্রশ্ন, জুডিশিয়ারির অনেক প্রশ্ন দেখেছি ইন্ডিয়ান বার কাউন্সিল থেকে হুবহু কপি করেছে, আবার কিছু ইন্সপিরেশন নিয়ে করেছে। এটা আমি বোঝার পরে ইন্ডিয়ান বার কাউন্সিলের বেশ কিছু প্রশ্ন ডাউনলোড করে সেখান থেকে বেছে বেছে আমিও কিছু ক্লাস টেস্টে সেট করেছি, আপনারা পাবেন। যেটা একটা গবেষণা আর কি। হ্যাঁ, এটা আমি শুরু করেছি 23 সালে, বুঝতে পেরেছি 23 সালে পরীক্ষার আগে। এই কারণে 23 সালের আমার যে নোট সেটা ভালো সাফল্য পেয়েছিল। ওই সময় ফাইনাল টাচ নোটও ছিল না, ওই সময় আমার এই এই নোটটাই ছিল, এই আইন আদালত। এই আইন আদালত নোট থেকে তখন পেজ সংখ্যা কম ছিল, 228 পেজ মনে হয়, 89টা কমন ছিল আমার। কারণ আচ্ছা আমি কিছুটা মানে আন্দাজ করতে পেরেছিলাম যে এবার এ ধারা থেকে হয়েছে, এরপর এ ধারা থেকে আবার রিপিট হবে কিনা, না নতুন কোনো ধারা থেকে হবে, এই বিষয়গুলো মানে এত গবেষণা করার পর অনেকটা বুঝতে পারি। হ্যাঁ, মানে প্রশ্ন করার জি প্যাটার্নের মধ্যে চলে আসে। তো এই কারণে আমার নোটটা একটু সফলতা লাভ করে। তবে হ্যাঁ, বিগত সালের প্রশ্ন পড়ে শুধু কাজ হবে না, আপনাকে বুঝতে হবে এবং ধারার আলোচনাটাকে, যে এখানে এখানে যে আলোচনাগুলো করছি এগুলোকে গুরুত্ব দিতে হবে। পঞ্চম ব্যাখ্যা হচ্ছে রংফুল ডিক্রি। আচ্ছা দেখেন, ব্যাখ্যা নিয়ে ইতিপূর্বে শুধুমাত্র একটা প্রশ্ন হয়েছে যে কত নম্বর ব্যাখ্যায় কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আছে, চতুর্থ ব্যাখ্যা। এখন আমি কি জি করলাম, আমি তো শুধু ওটাই রাখতে পারতাম, অথবা আমি বিগত সালের প্রশ্নের মধ্যে শুধুমাত্র প্রশ্নটা রাখতে পারতাম। কিন্তু আমি কি করলাম, আমি দেখলাম যে ব্যাখ্যা নিয়ে আর কয়টা ব্যাখ্যা আছে। তো দেখলাম এখানে 6টা ব্যাখ্যা আছে 11 ধারায়, আমি 6টা ব্যাখ্যাই দিয়ে দিলাম। কারণ চতুর্থ ব্যাখ্যাকে টার্গেট করেছে, নেক্সট আপনাদের সময় অন্য একটা ব্যাখ্যাকে টার্গেট করতে পারে, পারে কিনা। জি জি তো এটা হচ্ছে গবেষণার একটা আউটপুট। আমার নোটের প্রথমেই দেখবেন গবেষণালব্ধ একটা বিষয়। তো এটা কেন, কারণ আমি যখন দেখলাম চতুর্থ ব্যাখ্যা বলেছে, আমি আর ওখানে সীমাবদ্ধ থাকলাম না, আমি 11 ধারা আবার স্টাডি করলাম। যেহেতু একটা ফ্রেশ প্রশ্ন, একটু ইউনিক প্রশ্ন, একটু ব্যতিক্রম প্রশ্ন, তাই আমাকে অন্য ব্যাখ্যাগুলো নিয়ে আসতে হলো। কারণ এই ব্যাখ্যার যে প্রশ্ন, এই টাইপের প্রশ্ন করলে হয়তো বা নেক্সট কোনো প্রশ্ন, যেমন প্রথম ব্যাখ্যা কি আছে, ফর্মাল শুট। জি দ্বিতীয় ব্যাখ্যা কি আছে, কম্পিটেন্স অফ এ কোর্ট। চতুর্থ হুম, ষষ্ঠ ব্যাখ্যায় হচ্ছে লিটিগেশন ফর পাবলিক ইন্টারেস্ট, যেটা রিট হিসাবে আমরা বেশি জানি। জি জি এবার প্রিন্সিপাল অফ রেস জুডিকাটা একটি আইন ও ঘটনার সম্মিলিত বিষয়, মানে আইনও লাগবে আবার ঘটনাও লাগবে, এটাও কিন্তু আসে। আইন ও ঘটনার সম্মিলিত বিষয়, এটা আইন ও ঘটনার সম্মিলিত বিষয়, অর্থাৎ এখানে লও লাগবে আবার ফ্যাক্টও লাগবে।
ল কেন লাগবে? হুম, কারণ আরেকটু আসি তাহলে এটা আমি বোঝাচ্ছি। রেস জুডিকাটা শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ রেস মানে বিষয়, আগে জানলাম আমরা। আর জুডিকাটা অর্থ নিষ্পত্তিকৃত, মানে যেটা অলরেডি সমাধান হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে, বিচারাধীন নাই। অর্থাৎ আক্ষরিক অর্থে রেস জুডিকাটা অর্থ হচ্ছে নিষ্পত্তিকৃত কোনো বিষয় যেটা সেটেল হয়ে গেছে। জি মানে যে মামলার একবার রায় চলে এসেছে। রেস জুডিকাটা নীতি হলো একটি মামলার কর্তৃত্ব সম্পন্ন আদালতের চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত, যা পরবর্তীতে একই বিষয়ে উক্ত পক্ষদ্বয়ের মধ্যে দাখিলি মামলার বিচারের বাধা স্বরূপ। অন্য কথায় রেস জুডিকাটার অর্থ হলো দোবারা দোষ, অর্থাৎ যার বিচার একবার হয়ে গেছে তা পুনরায় আপত্তি উত্থাপন করা যাবে না। মানে সেই বিষয়ে আপিল হতে পারে, রিভিশন বা রিভিউ হতে পারে, কিন্তু নতুন ফ্রেশ মামলা করা যাবে না। জি বুঝতে জি পেরেছেন? জি মনে করেন কেউ এমসিকিউ পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে ফেল করলো, বার কাউন্সিল আবেদন করলো আমার এই পরীক্ষাটা অসুস্থতার কারণে ভালোভাবে দিতে পারলাম না, 1 সপ্তাহ পর আমার আরেকটা নতুন করে পরীক্ষা নেন, আমি একটু ভালো করে পড়ে আবার পরীক্ষা দিব। এটা কি সম্ভব? না 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 শোনা। কারণ আপনার পরীক্ষা, আপনি ব্যক্তিগতভাবে সুস্থ ছিলেন কি, পরীক্ষা দিতে পারেন কি পারেননি, এটা বার কাউন্সিল দেখবে না। এগুলো, এটা অনেকটা পাবলিক পরীক্ষার মতন, তাই না? এটা জি ইন্টারনাল পরীক্ষা না ইউনিভার্সিটির, যে দুইজন পরীক্ষা দিতে পারেনি বা একজন পারেনি তাকে আবার সুযোগ দেওয়া হবে, বা পরীক্ষার পরিবর্তে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে সেটা মেক আপ করা হবে। জি ইউনিভার্সিটিতে এগুলো থাকে। তো এটা করা হলে তো বিশাল বিতর্কের সৃষ্টি হবে, তাই না? জি জি তো রেস জুডিকাটা নীতি প্রয়োগের ক্ষেত্রে যে যে শর্ত পূরণ করা আবশ্যক তা নিম্নরূপ। ওই উপরের শর্ত এবং নিচের শর্ত যদি ম্যাচ করেন তাহলে পার্থক্য হয়ে যাবে, যেটা লিখিত নোটে আছে। দুইটি দেওয়ানি প্রকৃতির মামলা থাকতে হবে, উপরেও ছিল। উভয় মামলার বিচার্য বিষয় তথা বিষয়বস্তু এবং কজ অব অ্যাকশন একই হতে হবে, উপরেও এ ধরনের এটাও পরে পয়েন্ট আছে। ছিল। জি উভয় 2 নম্বরই মামলার আছে। পক্ষদ্বয় একই বা একই সত্ত্বের অধীনে ছিল, একই কথা। উভয় জি মামলা একই পক্ষধর বা তার প্রতিনিধিদের মধ্যে হতে হবে, উপরেও আছে। আচ্ছা একই বা সময়েক্তার সম্পন্ন আদালতে পূর্ববর্তী মামলাটি অবশ্যই, এই যে এই পয়েন্টটা কিন্তু একটু ভিন্ন, জি চূড়ান্তভাবে চূড়ান্ত নিষ্পত্তিকৃত ভাবে হতে হবে। হ্যাঁ, জি চূড়ান্তভাবে নিষ্পত্তি হলে মানে আগের মামলাটা শেষ হয়েছে, তখন পরের মামলাটা করলে কি হবে, খারিজ হবে, পরের মামলাটা স্থগিত হবে না, খারিজই হয়ে যাবে। একই বা সময়েক্তা সম্পন্ন একটি আদালতে পূর্ববর্তী মামলাটি দায়ের হতে হবে। মামলার পক্ষগণকে যথেষ্ট সময় ও শুনানির সুযোগ দিতে হবে। আগের মামলাটা যথেষ্টভাবে শুনানির সুযোগ পেয়ে মামলাটা নিষ্পত্তি হয়েছে। কেউ যদি বলে আমি ঠিকভাবে কি পাইনি, সমন পাইনি, আমাকে সমন না দিয়ে আমার সাথে জালিয়াতি করে সমন জারি করা হয়েছে, তখন কেউ যদি বলে যে সেক্ষেত্রেও কিন্তু ডিরেক্ট নতুন মামলা করা যায় না। কি মামলা করতে হবে? এটা মিস মামলা করতে হবে বা সানি মামলা করতে হবে। সানি মামলা করে আচ্ছা বলতে হবে যে আমি সমন পাইনি, ডিক্রি হয়ে গেছে আমার অজান্তেই, এটা ব্যাক বিহাইন্ড বলা হয়। হ্যাঁ, এই শব্দটা পাবেন, অনেক সিনিয়র এই শব্দ ইউজ করে, যে ব্যাক বিহাইন্ড, মানে আমার ব্যাক বিহাইন্ড। ব্যাক বিহাইন্ড মানে ব্যাক মানে পিঠ, বিহাইন্ড মানে পেছনে, জি জি মানে জি আমার আমার পিঠের পেছনে, মানে আমাকে না জানিয়ে অগোচরে করা হয়েছে। ঠিক আছে? জি আরেকটা কি বলেছে সানি মামলা না স্যার, মানে হ্যাঁ, সানি মিসকেস। মামলা। না, মিস আর সানের মধ্যে একটু পার্থক্য আছে। মিস মানে আচ্ছা সানি বিপিন, মামলা। আর সানি হচ্ছে আরো, আপনি সিভিল প্র্যাকটিস করলে এটা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা মানে লিখে রাখলাম আর কি। আর লিখে রাখেন, সিনিয়রদের জিজ্ঞাসা করবেন, বুঝিয়ে দিবে। উভয় মামলার পক্ষগণ এর পদবি একই হতে পারে। ড্রাফটিং এর মধ্যে এই জিনিসগুলো আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করব, মিস সানি এগুলো, হ্যাঁ। আচ্ছা উভয় মামলার পক্ষগণ এর পদবি একই হতে হবে, তার মানে তাদের স্ট্যাটাস একই হতে হবে, অন্যথায় রেজুডিকাটা এর সুবিধা গ্রহণ করা যাবে না। পক্ষগণ এর পদবি বলতে পূর্বতন মামলায় যদি কোনো ব্যক্তি মালিক হিসেবে মামলা করে কিন্তু পরবর্তী মামলায় মালিকের এজেন্ট হিসেবে মামলা করে, তখন অপরপক্ষ রেজ জুডিকাটা এর সুবিধা থেকে বঞ্চিত হবে। তার মানে রেজ জুডিকাটা কার্যকর হবে না, অর্থাৎ দ্বিতীয় মামলা চলবে, এক্ষেত্রে মামলা করা যাবে। বুঝতে পারলেন? এবার আমি বলি যে এই যে এই লাইনটা বললাম, যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ইয়েলো হাইলাইট করছি, যে আইন ও ঘটনা সম্মিলিত বিষয়। কেন? আইনে বলছে যে একটা মামলা আগে যদি শেষ হয় তাহলে একই পক্ষদ্বয়ের মধ্যে দ্বিতীয় মামলা করলে সেটা খারিজ হয়ে যাবে ডিরেক্ট। এটা হচ্ছে আইনের কথা, কিন্তু ঘটনাটা এরকম তো ঘটতে হবে, তাই না? জি ঘটনা তো ঘটতে হবে, যে শর্তগুলো পড়লাম শর্তর সাথে তো ম্যাচ করতে হবে, তাহলে ঘটনাও তো দেখতে হবে, তাই না? ঘটনা দেখতে হবে,
আইন তো ফিক্সড, কিন্তু ঘটনা তো ফিক্সড নাও হতে পারে। ঘটনার মধ্যে যে ঘটনাটা মনে হয় ঘটনার আট তো নম্বরে এটার সাথে হ্যাঁ, বিভিন্ন ভ্যারি করতে পারে ঘটনা। ঘটনা যখন রেস জুডিকাটার শর্তগুলোকে ম্যাচ করবে তখন আইন সেটা অ্যাপ্লিকেবল হবে। এই হচ্ছে বিষয়। কারণ রেস জুডিকাটা শুধু আইন থাকলে হবে না, যে একই বিষয়ে দুইটা মামলা করতে যাচ্ছে, এই দুইটা মামলা রেস জুডিকাটা অ্যাপ্লাই হবে কিনা সেটা তো দেখতে হবে, ঘটনাটা ম্যাচ করছে কিনা প্রপারলি। তাই ঘটনা বা ফ্যাক্টকেও চিন্তা করতে হবে। আরো একটি স্যার গুরুত্বপূর্ণ আট সেকশন নম্বর বলেন। স্যার 8 নম্বরটা স্যার আর একটু যদি একটু বোঝান যে ওই মালিকের এজেন্ট, হুম হুম। এই বিষয়টা মানে আরেকবার একটুখানি বললে ভালো হয় স্যার। মনে করেন আগের মামলাটা মালিক করেছিল এবং মালিক একটা রায় পেয়েছে, ঠিক আছে। আচ্ছা। জি এখন পরের মামলাটা বলছে যে পদবি, পক্ষগণ এর পদবি বলতে পূর্বতন মামলায় যদি কোনো ব্যক্তি মালিক হিসেবে মামলা করে কিন্তু পরবর্তী মামলায় মালিকের এজেন্ট হিসেবে মামলা করে, তখন অপরপক্ষ রেজুডিকেটের সুবিধা হতে বঞ্চিত হবে। তার মানে বিবাদী যিনি তিনি যদি বলে যে এই বিষয়ে তো মালিকের সাথে একবার সেটেল হয়ে গেছে, তাহলে এজেন্ট আবার এই বিষয়ে কথা বলছে কেন? আচ্ছা। তো এজেন্টের যদি আলাদা এখানে আপনার অধিকার থাকে মামলার ক্ষেত্রে, এজেন্টের সাথে যদি এই ধরনের চুক্তি মালিকের হয়ে থাকে, তাহলে এজেন্টের নিজের একটা আলাদা অধিকার থাকবে। তার মানে এখানে মালিক আর এজেন্ট তো একই স্ট্যাটাসের না, একই পদবীর না, সেটা বোঝানো হচ্ছে। জি 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 জি। তার মানে এই রেস জুডিকাটেরা কিছুটা ফ্লেক্সিবল, কিন্তু ওপরের রেস সাবজুডিস অনেকটা স্ট্রিক্ট। মানে আচ্ছা একই বিষয়ে যখন মামলা হবে তখন রেস সাবজুডিস আপনার এই পরের মামলাটা স্থগিত হবে যদি আগের মামলাটা খারিজ হয়ে যায়, পরের মামলাটা চালু হতে পারে। তার মানে সেটাকে স্টে করে রাখবে, হোল্ডে রাখবে। আমি একটা মোবাইল ফোনে কথা বলছি, সঙ্গে সঙ্গে যদি আরেকজন কল দেয়, তাহলে আমি একজনকে হোল্ডে রেখে আরেকজনের সাথে কথা বলতে পারি না, এরকম। জি জি জি। তো 10 ধারা হচ্ছে হোল্ডে রাখা, আর 11 ধারা এখানে রেস জুডিকাটার, যেমন একটা মামলা কিছুদিন আগে রিসিভ করেছি, তো অপরপক্ষ দাবি করছে যে এটা রেস জুডিকাটা হবে স্যার। তো আমি দরখাস্ত দেব যে এটা রেস জুডিকাটা হবে, যেন ডিরেক্ট সেটা খারিজ করে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা তো আচ্ছা। এখানে আমাকে জি শুনানি করতে হবে প্রপারলি, এটা ইস্টাবলিশ করতে হবে। রেস জুডিকাটা অনেকটা ইস্টাবলিশ করার বিষয়। তো সাবজুডিস মানে এটা সহজে কনভিন্স করা যায় আদালতকে, কিন্তু জুডিকাটা কনভিন্স করা একটু কঠিন। আমরা একই জিনিস আবার দেখব হচ্ছে 403 ধারা সিআরপিসির, যেটাকে বলা হচ্ছে ডাবল জিও পার্টি। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে রেস জুডিকাটার অপর নাম হচ্ছে ডাবল জিও পার্টি। হ্যাঁ, মানে অপরাধীকে একই অপরাধের জন্য দুইবার বিচার করা যাবে না। তো এটা আমরা 403 ধারা সিআরপিসিতে দেখব। তো সেখানেও দেখবেন কিছু ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে যে কখন ডাবল জিও পার্টি অ্যাপ্লাই হবে, মানে দ্বিতীয় মামলা চলবে বা চলবে না। তো সেখানেও কিছুটা ফ্লেক্সিবিলিটি দেখবো আমরা। এটা ন্যায় বিচারের স্বার্থে করা হয়েছে। তো আমরা পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট। এখন পড়ব ধারা 15, খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। যে আদালতে মামলা দায়ের করতে হবে, কোন কোর্টে মামলা করব, এটা একটা বড় প্রশ্ন। মানে এখানে হচ্ছে চয়েস অফ কোর্ট, কোন কোর্টে আমি মামলা করব, এটা তো ডিসিশন নিতে হবে, তাই না? প্রথমেই একটা জি মামলার জি ফাইলিংয়েই কিন্তু প্রথমেই হেডিংয়ে আদালতের নাম দিতে হয়, মানে প্রথম লাইনটাই আদালতের নাম, তাই না? জি। তার মানে ড্রাফটিং শুরু করাতে আমি কোন আদালত দিব, সেটা আমাকে প্রথমেই তো ডিসিশন করতে হবে। যে মোকাম বিজ্ঞ আদালত হ্যাঁ, দিয়ে শুরু মোকাম। করতে হবে আমি মোকাম শব্দটা কোর্টে ব্যবহার, আমাদের রাজশাহী কোর্টে মোকাম শব্দটা ব্যবহার করতে দেখেছি। তো আমি পার্সোনালি মোকাম শব্দটা ব্যবহার করি না, এমনি আদালতের নাম বিজ্ঞ দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা। আমার ড্রাফটিং এ সেটা দেখবেন, মোকাম শব্দ আমি ব্যবহার করি না, অনেকেই করে। কোর্ট ইন হুইচ শুডস টু বি মানে ইনস্টিটিউটেড, বা ফাইলিং যেখানে হয়, এটা বোঝা যাবে। কোথায় শুরু হবে? এভরি শুড শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট, মানে যেটা সর্বনিম্ন স্তরের কোর্ট, যেমন এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হবে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই লাইন হুবহু তুলে দিয়ে প্রশ্ন আসে বা অপশনে দেয়। তো সর্বনিম্ন স্তরে বলতে মনে করেন যে আরেকটু এগিয়ে যাই, তারপরে এটার ব্যাখ্যা দিব, না হলে বুঝতে পারবেন না। উদাহরণ দেওয়া লাগবে না, এই নিচের কিছু অপশন পড়লেই। এখন 15 ধারায় সিপিসি পড়ছি আমরা, কি কোন আইন পড়ছি? সিপিসি বা দেওয়ানি কার্যবিধি, সিপিসি। কোড অফ সিভিল প্রসিডিউর পড়ছি। কিন্তু 15 ধারাতে এই কথা বলে দিল যে সর্বনিম্ন স্তরের আদালতে মামলা ফাইলিং করতে হবে, কিন্তু সিপিসির কোথাও এই উত্তর দেওয়া নাই কোনটা সর্বনিম্ন
স্তরের আদালত। আদালত। সিপিসিতে এই উত্তর দেওয়া নাই, কে ছোট কে বড় কে মাঝারি, এই উত্তর সিপিসির কোথাও নাই। তাই আমাদের আরেকটা আইন এখানে ধার করতে হবে। তাই 15 ধারার মধ্যে আমি আরেকটা আইনকে যুক্ত করেছি, সেটা হচ্ছে দ্য সিভিল কোডস অ্যাক্ট 1887, দেওয়ানি আদালত আইন 1887, যেটা সংশোধন হয়েছে রিসেন্টলি 2021 সালে। আমরা এর 18, 19 এবং 21 ধারা পড়বো। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম সাজেশনের মধ্যে যে আইনের 3টি ধারা আমাদের পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ, যদিও আউট অফ সিলেবাস, কিন্তু লাগবে। কেন লাগবে? সর্বস্তরের কোর্ট, লোয়ার গ্রেড, লোয়েস্ট গ্রেড কোনটা, এবং এরপরে ধীরে ধীরে মানে এখানে সিভিল কোর্টে গ্রেডিং সিস্টেম আমাদের বোঝার জন্য এই 3টা সেকশন পড়তে হবে। না হলে আপনি এটার উত্তর করতে পারবেন না, কিন্তু এটা এমসিকিউ রিটেন ভাইভাতে প্রশ্ন হয় এবং বাস্তবে তো আপনার লাগবেই। তাহলে খুবই রেলিভেন্ট এটা। 15 ধারার মধ্যে দেওয়ার যৌক্তিকতা কি? 15 ধারার যে সর্বনিম্ন স্তরের কোড কোনটা, এটার উত্তর দেয় হচ্ছে এই সেকশনগুলো। তাই আমি জি আলাদাভাবে জি না আলোচনা করে এই সেকশনের আন্ডারে এটাকে নিয়ে আসছি কৌশলে। বুঝতে পেরেছেন? কারণ আপনার এখানেই তো জি লাগবে। আপনার গলায় যখন খাবার খেতে লেগে খাবার বেঁধে যাবে তখনই তো পানি খেতে হবে, তাই না? জি জি, পানি তো তখনই লাগবে। এই 15 ধারার দাবি বা অ মানে সীমাবদ্ধতা পরিপূর্ণ করার জন্য এই সেকশন 3টাকে এখানে আমি দিয়ে দিছি, মানে এখানে পিপাসা লেগেছে এখানেই পানি খাইয়ে দিব বা পানি পান করিয়ে দিব। ধারা 18 কোন আইনের? দেখবেন এখানে আমি সিপিসির ধারাগুলো দেখেন বক্সের মধ্যে আছে ধারাগুলো, কিন্তু এখানে বক্সের মধ্যে না। তার মানে বোঝাই জি যাচ্ছে জি এটা জি হচ্ছে এই আইনের ধারা, সিভিল কোর্টস অ্যাক্টের ধারা, তাই না? জি এই 18 ধারায় বলা হচ্ছে জেলা জজ বা যুগ্ম জেলা জজ আদালতের আদি এখতিয়ার সীমাহীন। ডিস্ট্রিক্ট জাজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আদি এখতিয়ার বা আদি এখতিয়ার ইংরেজি হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। এগুলো আমি আহ, আমার যে লিখিত নোট এখানে আরেকটু বিস্তারিত বলা আছে। অর্থাৎ 25 লক্ষ 1 টাকা থেকে সীমাহীন পর্যন্ত, তার মানে এটার এখতিয়ার 25 লক্ষ 1 টাকা থেকে শুরু হয়ে ওপরের দিকে যাবে। ফাইনাল টাচ নোটে এগুলো চার্ট আকারে পাবেন, অতএব মনে রাখতে খুবই সুবিধা হবে। আর 19-এ বলা হচ্ছে সহকারী জজ। এই সহকারী জজটা আপনাদের নোট দেওয়ার পরে এটা আর এডিট করা হয়নি, কিন্তু রিসেন্টলি যেহেতু, তবে লিখিত যে নোট সিভিল নিয়েছেন সহকারী জজকে কিন্তু সিভিল জজ হয়েছে। আপনারা দয়া করে সহকারী শব্দটা সিভিল কেটে উপরে সিভিল শব্দটা লিখবেন। তো সিভিল জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে অনধিক 15 লক্ষ টাকা। তবে যারা এই কিছুদিনের মধ্যে মানে রিসেন্টলি যারা আমার নোট অর্ডার করবে, অর্থাৎ আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026, কেউ যদি 20 ফেব্রুয়ারি 2026 বা তার পরে যদি নোটের অর্ডার করেন তাহলে এখানে এডিট করে সিভিল লেখাটা চলে আসবে। তার মানে আমি আগামী জি শুক্র শনিবারে এডিট করে এগুলো ঠিক করে ফেলবো। অর্থাৎ নতুন প্রিন্ট চলে আসবে, রিভিশন প্রিন্ট। অর্থাৎ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত সিভিল জাজের এখতিয়ার কত? 1 থেকে 15 লক্ষ টাকা। সিনিয়র সিভিল জজ আদালতের আর্থিক এখতিয়ার কত? 25 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ 15 লক্ষ 1 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত। এখানে আমরা কয়টা কোর্টের নাম পাচ্ছি? 4টা কোর্টের নাম পাচ্ছি না? জি। একটা হচ্ছে সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, যুগ্ম জেলা জাজ এটা এবং জেলা জেলা এটা জাজ। সিভিল। এখন জি। এই 4টা কোর্টের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা মনে হচ্ছে? স্যার ওই যে মানে সিভিল জজ। সিভিল জাজ বা সহকারী জজ যেটা আগে ছিল। জি। কারণ তার এখতিয়ার 1 টাকা থেকে শুরু করে, যদি 1 টাকারও মামলা হয়, 10 টাকারও মামলা হয়, তাহলে কোন কোর্টে করবো আমরা? সিভিল জজ। সিভিল জাজ বা সহকারী সিভিল জজ জজ। যেটা আগে ছিল। জি এবং তার লিমিট হচ্ছে 15 লক্ষ টাকা পর্যন্ত, 15 লাখ। 15 লক্ষ জি প্লাস যদি হয়ে যায়, 15 লক্ষ ওভার হয়ে যায়, তাহলে তার আর এখতিয়ার নাই। তিনি বলবেন ভাই আমি আর মামলা নিতে পারবো না, বা লার্নেড আমি আর মামলা নিতে পারবো না, আপনি চলে যান সিনিয়র সিভিল সিনিয়র জাজের সিভিল কাছে। জজ। জি সিনিয়র সিভিল জাজের কাছে আমরা 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত ভ্যালুয়েশনের মামলা বা তাইদাদ আমরা লিখি। তাইদাদ বা ভ্যালুয়েশন বা মূল্যমান মামলার, মামলার বিষয়বস্তুর মূল্য কত, তো সেই মূল্যমানের মামলা আমরা ফাইলিং করতে পারবো। এবং 25 লক্ষ যখন এক্সিড করবে, 25 লক্ষ 1 টাকা থেকে সীমাহীন মানে আনলিমিটেড কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন জি জি। টাকার সম্পত্তি হলেও কোথায় করতে হবে? যুগ্ম জেলা জাজ যুগ্ম বা অথবা জেলা জেলা জজ। জাজ। জি ঠিক আছে? জি বাস্তবে জেলা জাজের কাছে মামলা হয় না। জেলা জাজ কিছু কিছু মামলা তার অরিজিনাল জুরিসডিকশন থাকা সত্ত্বেও তিনি কাকে মামলা ফাইলিং এর দায়িত্ব দেন? যুগ্ম জেলা জজের কাছে।
মানে জেলা আচ্ছা। জজের এমনি অনেক চাপ, কারণ উনি সিভিল ক্রিমিনাল উভয় মামলা নেন। মিসকেস যতগুলা হয় জামিনের সেখানেই হয়, অনেক চাপ। রিভিশন মামলা, আপিল মামলা, আরো অনেক কিছু নিতে হয়। তো এই কারণে তিনি ফাইলিং এর দায়িত্বটা যুগ্ম জেলা জজের কাছে ডেলিগেট করে দেন কিছু কিছু মামলায়। তাই আমরা দেখতে পাবো যে 25 লক্ষ 1 টাকা থেকে সব মামলাই কোথায় হবে, যুগ্ম জেলা জজের কাছে আছে। আবার কিছু কিছু মামলা আছে আপনার হাইকোর্টে হবে, হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন আছে, সেটা মামলার ক্যাটাগরি অনুসারে। তাহলে জি। আমরা লোয়েস্ট গ্রেড আমরা পেয়ে গেলাম সিভিল জাজ। সিভিল জাজ। জি। ঠিক আছে। দুই হচ্ছে আর্থিক এখতিয়ার বৃদ্ধি পাওয়াই। এই আর্থিক এখতিয়ার বৃদ্ধি পেয়েছে হচ্ছে 21 সালে, তার আগে কিন্তু কম ছিল, হ্যাঁ, খুবই কম ছিল। আচ্ছা। তো আমার কাছে কিছু কিছু মামলা আছে, যেমন এই মুহূর্তে আমার কাছে একটা মামলা আছে, আমি এখন দেখাই। মানে হঠাৎ আমার সামনে চলে আসলো, দেখেন এখানে একটা মামলা আছে। দেখেন মামলা নং জি। জি। 113/21 অপ্র, তার নিচে কি মামলা নং 29/2012 অপ্র যুগ্ম 2। তার মানে জি। জি। এই মামলাটা যুগ্ম জেলা জজ 2-এ ফাইলিং হয়েছিল তখন, এটার ভ্যালুয়েশন অনুসারে। কিন্তু যখন ভ্যালুয়েশন বৃদ্ধি করলো, মনে করেন এটা যদি 10 লক্ষ টাকার মামলা হয়, তাহলে এই মামলাটার যুগ্মতে থাকার দরকার নাই, এই মামলাটা সিভিল জাজ বা সহকারী জজে থাকবে। তখন এটা সহকারী জজে চলে আসলো। বুঝতে পেরেছেন? এটাই বলা হচ্ছে জি। জি। এখতিয়ার বৃদ্ধি পাওয়ায় যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারী বা সিনিয়র সিভিল জজ আদালতে বিচারাধীন যথাক্রমে 25 লক্ষ ও 15 লক্ষ টাকার নিম্নের আর্থিক মূল্যমানের মোকদ্দমা সমূহ জেলা জজ কি করবেন, উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতে এই সংশোধনী পাশ হওয়ার 90 দিনের মধ্যে বদলি বা স্থানান্তর করার ব্যবস্থা করবেন। তাহলে কোন মামলাটা আগে এখতিয়ার যেহেতু কম ছিল, যুগ্ম জেলা জজে ফাইলিং হয়েছিল, এবার এখতিয়ার বৃদ্ধি পাওয়ায় যুগ্ম জজের কাছে আর সেটা থাকবে না, সেটা চলে যাবে হচ্ছে সহকারী এবং সিভিল জাজের সিনিয়র কাছে। সহকারী, আগের ভাষায় আমি ব্যবহার করছি। আচ্ছা, 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 আ- হ্যাঁ। জি। ঠিক আছে। এটা একুশ জি। সালে তো, জি। সিভিল জজ শব্দটা ছিলই না। জি। জি। এই যে আর্থিক এখতিয়ার বৃদ্ধি পেল 21 সালে, এই কারণে যুগ্ম জেলা জজের মামলাগুলো আপনার সিনিয়র সহকারী জজ আর সহকারী জজ আদালতে বদলি হয় 21 সালে। কারণ ওই সময় সিনিয়র সহকারী এবং সহকারী জজ ছিল, তাই এই নামটা ব্যবহার করছে। বর্তমানে যেটা সিভিল হয়েছে জি। 25 সালে এসে। বদলি বা স্থানান্তরিত মোকদ্দমাগুলো বিচারের যে পর্যায়ে ছিল উক্ত পর্যায় থেকে বিচার কার্য অগ্রসর হবে। তার মানে যুগ্ম জেলা জজে যতটুকু বিচার কার্য অগ্রসর হয়েছে সেখান থেকে স্টেপ থেকে শুরু হয়েছে হবে। মনে করেন যদি পিএইচ এর মামলা হয়, এখানে সে পিএইচএই থাকবে। এইচডির মামলা হলে এখানে সে এইচডিতেই থাকবে। ওখানে যদি সমন জারির প্রাথমিক স্টেজের মামলা হয়, এখানে সে সমন জারি থেকেই শুরু হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে আমরা এখানে 18-19-এ কিন্তু অরিজিনাল জুরিসডিকশন দেখছি, আর 21-এ এসে হচ্ছে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল, আপিল এখতিয়ার সম্পর্কে আমরা জানবো সিভিল কোর্টগুলোর। কত বলা হচ্ছে 5 কোটি টাকা পর্যন্ত, যদি মামলার ভ্যালুয়েশন 1 টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে জেলা জজ আদালতে আপিল দায়ের করতে হবে সিভিল মামলা। আর যদি 5 কোটি টাকার অধিক হয়, 5 কোটি প্লাস হয়, তাহলে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। এই আগেও কিন্তু এই 21 ধারার পরিবর্তন মানে অন্য ছিল, কিন্তু এখানে এসে ভ্যালুয়েশনটা বৃদ্ধি করা হয়েছে, মানে টাকার মান কমে যাচ্ছে এই কারণে। আচ্ছা। একের ক, শুধুমাত্র আর্থিক এখতিয়ার বৃদ্ধির কারণে হাইকোর্টে বিচারাধীন কোনো আপিল জেলা জজ আদালতে বদলি বা স্থানান্তর করা হবে না। তার মানে 21 ধারা পরিবর্তনের কারণে হাইকোর্টে যে মামলা ফাইলিং হয়েছিল আর্থিক এখতিয়ার আগে কম ছিল, হ্যাঁ, তো হাইকোর্টে হতো। স্যার, এটা এই যে একের ক, এই একের ক কোনটার সাথে স্যার? এটা এই একের ক 21 ধারার 1-এর মানে। ক, 21 ধারার 1-এর ক কোনো মামলা যদি ভ্যালুয়েশন মনে করেন যে 5 কোটি টাকা পর্যন্ত হয়, এটা কোন আইনের বলছেন? এটা এই আইনেরই, এই যে না, না, সিভিল না, 21 সেটা বলছে অ্যাক্টের। না স্যার, আমি বলছি স্যার। স্যার, এই সিভিল কোড অ্যাক্টের এই যে আপনার ধারা 21-এর সাথে তো এমনি একটা এক এই যে উপধারা আছে তো স্যার, এই যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল, হুম। তারপরে আবার ক এবং খ, তার নিচে আবার একের ক। আচ্ছা, এই এখানে একের একের ক খ, হ্যাঁ, এটা একের ক, তার মানে এখানে একের ক, এটা উপধারা। বুঝতে পেরেছেন? আচ্ছা। এখানে একটা জি। মজার জি। বিষয় আছে, একটু এই জায়গাটা আচ্ছা। ক্লিয়ার করি, এই জায়গাটা ক্লিয়ার করি। মনে করেন এই 21
এতটুকু পর্যন্ত 21 ধারা, ঠিক আছে। জি। আর এই এক মানে হচ্ছে উপধারা এক। কত? উপধারা এক। একুশের। 21-এর উপধারা এক। আর জি। এটা হচ্ছে 21-এর উপধারা দুই। এটা হচ্ছে আচ্ছা। 21-এর উপধারা এক ক। হ্যাঁ, এগুলো সব উপধারা কি একের ক, উপধারা? ঠিক। জি। যে পেস্ট কালার জি। জি। যেগুলো জি। হাইলাইট করলাম সবগুলোই উপধারা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। কিন্তু এবার জি। আমি পিঙ্ক হাইলাইট করব হচ্ছে ক। এই ক হচ্ছে ধারা 21-এর উপধারা একের দফা ক। এটা কি দফা ক? ইংরেজি হচ্ছে ক্লজ। দফা ক। জি স্যার, জি জি। আর এখানে এক, এক ক আর দুই হচ্ছে সাবসেকশন, আর এগুলো হচ্ছে ক্লজ বা দফা। দফা ক, দফা খ। সিরিয়াল দেখে বুঝতে পারছেন না, এগুলো একের আন্ডারে। আর এক ক হচ্ছে এটা আলাদা নতুন একটা যাক, এবার একটু ক্লিয়ার হলাম স্যার, উপধারা। মানে এবার ক্লিয়ার হলাম, একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। না, এইভাবেই সেট করা আছে, সেট করা। এবার আশা করি মনে থাকবে, বুঝতে পারবেন। জি জি। আচ্ছা, তাহলে আর্থিক ইখতিয়ার পরিবর্তনের কারণে মূল মামলা বদলি হলেও হাইকোর্টের মামলা বদলি করার দরকার নাই। এটার বাস্তবে একটা লজিক আছে কি, একটা জেলা জজের আন্ডারে একটা জেলা সদরে কি করা হচ্ছে, কোর্টগুলো সেট আপ করা আছে। তাহলে যুগ্ম জেলা জজ থেকে মামলা যদি সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ আদালতে বদলি করা হয়, সেক্ষেত্রে নথিপত্রগুলো ট্রান্সফার করতে খুব বেশি কষ্ট হবে না, গাড়িও লাগবে না। স্টাফগুলো জি এমনিতেই কোলে করে নিয়ে যাবে নথি, যত জি। জি হাজারই হোক, জি। তাই না। জি বেশ জি। কয়েকদিন লাগবে কয়েকজনকে, কিন্তু এইভাবে হাতে করে নিয়ে যাবে নথি এক কোর্ট থেকে অন্য কোর্টে, ঠিক এবং আছে। খুব সংক্ষেপ সময়ে। জি। এবং খুব বেশি বিষয় না। কিন্তু হাইকোর্ট থেকে যদি আপিল এখতিয়ার জেলা জজকে দিতে হয়, কারণ জেলা জজের আর আপিল এখতিয়ার 5 কোটি টাকা পর্যন্ত এক্সটেন্ড করেছে, আগে কম ছিল। তো এই যে এই যদি নতুনভাবে ওই মামলাটা করা হয় 5 কোটি টাকার পর্যন্ত বা 4 কোটি টাকা বা 2 কোটি, 1 কোটি টাকা বা 50 লাখ টাকা, সেক্ষেত্রে কিন্তু যে কোর্টেরই মামলা হোক না কেন আপিল করতে হবে জেলা জজে। তো জি। জেলা জজে আপিল করতে হবে, কিন্তু এটা আগে অ্যামেন্ডমেন্টের আগে, যেহেতু 21 সালের আগে, তার মানে হাইকোর্টে আপিল হয়ে আছে। তাহলে হাইকোর্ট থেকে জেলা জজে দিতে হলে প্রতিটা জেলায় ট্রান্সফার করতে হবে। তার মানে হাইকোর্ট ঢাকায় একটা আছে, হাইকোর্টের মামলা জি আমি জি। মনে করেন রাজশাহী জেলা, জেলা জজ বরাবর নিয়ে আসতে হবে। তাহলে নথি ট্রান্সফার করতে একটা তো হ্যাসেল আছে, তাই না। জি জি। জি। এবং আমার সময় একটা সাপেক্ষ আমার ব্যাপার। একটা লজিক, কিন্তু আমার এটা একটা বাস্তব কারণ যে হাইকোর্টে শুরু হয়েছে, হাইকোর্টে শেষ হোক, এটার হ্যাসেল দেওয়া দরকার নাই। কারণ এই হাইকোর্ট থেকে 64 জেলায় এই মামলাগুলো ডিস্ট্রিবিউট করাটা একটা হ্যাসেল। এবং এখানে কস্ট হবে, তারপরে সময় লাগবে, মামলা হারিয়েও যেতে পারে, সমস্যা। তাই থাক, হাইকোর্টে হয়েছে হাইকোর্টেই থাক। তার মানে এই স্থানের দূরত্বের কারণে এটা একটা সিদ্ধান্ত ভালো হয়েছে। এটা আমার লজিক, এটাই হতে পারে। আর এমনিতে মামলার যা জট সেই অনুযায়ী এটা করতে গেলে জট আরো বৃদ্ধি পেত। হ্যাঁ, সেটাই। এরপরে হচ্ছে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ আদালত প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল দায়ের করতে হবে। বুঝতে পেরেছেন? তার মানে এই যে লোয়ার কোর্ট যেগুলো আমরা বলছি, সেখানে এখন সিভিল জজ, সিনিয়র সিভিল জজ এবং যুগ্ম জেলা জজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ইনাদের যে কোনো রায় এবং আদেশের বিরুদ্ধে আমাকে কোথায় যেতে হবে? জেলা জজ। জেলা জজের কাছে যেতে হবে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি এখানে ফাইনাল টাচ নোটের একটা অংশ এখানে দিয়ে দিয়েছি, যেন বুঝতে সুবিধা হয় যে আর্থিক এখতিয়ার বা মোকদ্দমা ও আপিল গ্রহণের আদি এখতিয়ারগুলো। এখানে দেখেন মোকদ্দমা বা আপিল, আদালতের নাম, আর্থিক এখতিয়ার বা মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যমান, এখানে সর্বনিম্ন, এখানে সর্বোচ্চ। তাহলে মূল মোকদ্দমা বা শুট, সহকারী জজ আদালত বা সিভিল জজ আদালত 1 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 15 লাখ। এখানে সিনিয়র সিভিল জাজ 15 লাখ 1 টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত। যুগ্ম জেলা জজ 25 লাখ 1 টাকা থেকে সীমাহীন, আনলিমিটেড। এগুলো শুটের ক্ষেত্রে। কিন্তু আপিলের ক্ষেত্রে জেলা জজের কাছে কোনো মামলা ছিল, সরি, জেলা জজে মামলা যদি আপিল করতে চায়, আপিল আদালত যদি জেলা জজে করতে চায় আপিল, তাহলে 1 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 5 কোটি। আর হাইকোর্টে হলে 5 কোটি 1 টাকা থেকে সীমাহীন। যেটা উপরে বাক্য আকারে ছিল, সেটা এখানে বক্স আকারে বা ছক আকারে দিয়েছে আপনাদের মনে রাখতে সুবিধা,
ঠিক আছে? জি তাহলে 15 ধারার যে সর্বনিম্ন আদালত বা লোয়েস্ট কম্পিটেন্ট কোর্ট, এবার বোঝা গেল কোনটা। জি এরপর আমরা চলে যাই ধারা 16, মোকদ্দমা দায়েরের স্থান। তার মানে এর পরে গেল মানে কোর্টের এখানে মনে করেন যে রাজশাহীতে সিভিল জাজ অনেক আছে, প্রতিটা থানার জন্য আলাদা আলাদা সিভিল জাজ আছে। জি তো এখানে কোন এবার স্থান কি হবে, মনে করেন সিভিল জাজ বাগমারা সিভিল জাজ, পুঠিয়া সিভিল জাজ, দুইটা থানার নাম বললাম রাজশাহীর। তো এখানে কোনটাতে করব, এটার উত্তর দিবে 16। যেখানে বিষয়বস্তু অবস্থিত সাধারণত সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে। এটাই হচ্ছে মনে করেন সম্পত্তি পুঠিয়া থানার মধ্যে, পুঠিয়া থানা আপনার সিভিল জাজে মামলা করতে হবে। এটা হচ্ছে 16 ধারার বক্তব্য। বুঝতে পেরেছেন? জি এখন সিভিল জাজে করব না সিনিয়র সিভিল জাজে করব না যুগ্ম জেলা জাজে করব, এটা আবার কে বলবে? মামলার ভ্যালু। বুঝতে জি পেরেছেন? সম্পত্তির ভ্যালু। জি জি 17, বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির বিষয়ে মোকদ্দমা দায়েরের স্থান। মনে করেন এমন সম্পত্তি যেটা পুঠিয়াতেও আছে আবার বাগমারা থানাতেও আছে, মানে দুইটার বর্ডার এলাকায় যদি জি এরকম মানে হয়। দুই জেলার বা হচ্ছে দুই উপজেলার মানে 0 পয়েন্টের হ্যাঁ, দুইটার ভেতরেই আছে। বর্ডার এলাকায়, সেক্ষেত্রে কি হবে? একটা সম্পত্তি বড় সম্পত্তি যেটা কিছু অংশ এখানে কিছু অংশ এখানে, আর্থিক বা সীমাবদ্ধতা সাপেক্ষে। তার মানে আর্থিক এখতিয়ারও চিন্তা করতে হবে কোর্ট চুজের ক্ষেত্রে। বিবাদীর ব্যবসা বা কাজ বা বাসস্থানে, বিবাদী যেখানে বসবাস করে বা কাজ করে বা যেখানে তার বসবাসের স্থান, মানে এখানে বিবাদীকে এখানে প্রিভিলেজ দেওয়া হয়েছে যেন বিবাদীর মামলা কন্টেস্ট করতে সুবিধা হয়। আবার বলা হচ্ছে একাধিক স্থানে বিষয়বস্তু অবস্থিত হলে উক্ত স্থানের যে কোনো একটিতে মোকদ্দমা দায়ের করলেই চলবে, মানে বাদীর যেখানে সুবিধা হয়। বুঝতে পেরেছেন? জি তাহলে 16 17 স্থান বা প্লেস নির্ধারণ করে। 18, স্থান ও এখতিয়ার অনির্দিষ্ট হলে, অনিশ্চয়তা দেখা দিলে, তার মানে কোথায় হবে বোঝা যাচ্ছে না। তাহলে কি করব? মনে করেন যে আপনি ট্রেনে ভ্রমণ করছেন, ট্রেনে ভ্রমণ করতে করতে আপনার ঢাকা থেকে আপনার নিজ জেলায় যাচ্ছেন, আমার কথাই বলি ঢাকা থেকে আমি রাজশাহীতে আসছি মনে করেন। এখন বেশ কয়েকটা জেলা ভ্রমণ করতে হয়েছে, তাই না, ট্রেনের মধ্যে দিয়েই। জি তো এখন যদি আমার এমন ট্রেনের মধ্যে যদি আমার কোনো ক্ষতি হয়, মনে করেন আমার একটা লাগেজের ক্ষতি হয়েছে, তাহলে আমি ক্ষতিপূরণে মামলা করতে পারবো না? জি অবশ্যই। তাহলে এই ক্ষতিটা কোন জায়গায় হলো? ট্রেনটা টাঙ্গাইলে থাকা অবস্থায় হলো না সিরাজগঞ্জে এসে হলো? এটা যদি অনিশ্চিত হয় না, নাটোরের মধ্যে এসে হলো, নাটোর হয় না অবশ্য, আপনার এটা রাজশাহীতে এসে হলো কিনা, সিরাজগঞ্জের পরে রাজশাহী। তো এটা জি অনিশ্চিত যদি হয় তাহলে কি হবে? কারণ লিপিবদ্ধ পূর্বক মোকদ্দমা গ্রহণ ও বিচার করা যাবে, তার মানে যে কোনো একটাতে করলেই হবে। তার মানে জি 16 17 18 এই তিনটে কিন্তু প্লেস সংক্রান্ত বিষয়। ঠিক আছে? জি 19, ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের স্থান। ক্ষতিপূরণের স্থানে বা ক্ষতি সাধনের স্থান বা বিবাদীর বসবাস, ব্যবসা বা কাজের স্থান। তাহলে 19 ধারাটাও কিন্তু প্লেস। হ্যাঁ, মানে কোন জায়গায় মামলা হবে স্থান নিয়ে কাহিনী বেশি। 20, যেখানে বিবাদীগণ বাস করে বা নালিশের কারণ উদ্ভব হয়, আদালত উক্ত স্থানে যেসব বিবাদী বাস করে না তাদের সম্মতিক্রমে মোকদ্দমা গ্রহণ ও বিচার করতে পারবেন। তার মানে বিবাদীকে সমন দিয়ে জানার পরে এখানে মামলার বিচার চলবে কিনা, মানে ইস্যু গঠনের পরে মামলা বা ট্রান্সফার করে দিয়ে সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়া যাবে। বুঝতে জি পেরেছেন? তো জি 20 ধারাও কিন্তু স্থান নিয়ে গল্প এখানেও বলছে। 22 ধারা, একাধিক স্থানের আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা বদলি বা স্থানান্তরের ক্ষমতা। আমি 20 ধারাতে যেটা বললাম সেটাই দেখেন এখানে 22-এ সমাধান করে দিচ্ছে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়। তো অপর পক্ষকে নোটিশ প্রদান সহ আবেদন করতে হবে। এক্ষেত্রে আদালত অপর পক্ষের আপত্তি থাকলে তা শ্রবণপূর্বক আদেশ প্রদান করবেন। তার মানে বদলি বা স্থানান্তরের, ট্রান্সফারের আবেদন। এখন অপর পক্ষের আপত্তি থাকলে তিনি বলবেন, উভয় পক্ষ হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর্গুমেন্ট দিবে, হেতুবাদগুলো জানাবে, যে পক্ষে মামলা পাল্লা ভারী হবে সেই পক্ষে কি হবে, আদেশ হবে, তাই না? জি জি তার ইচ্ছা অনুযায়ী তখন মামলা ওই স্থানে চলবে। 22 ধারাও স্থান নিয়েই। 23 ধারা, মোকদ্দমা বদলি বা স্থানান্তরের জন্য যে আদালতে আবেদন করতে হবে, আপিল আদালত বা হাইকোর্ট বিভাগে। আপিল আদালত বলতে জেলা জজকেও বোঝায়, আর হাইকোর্ট তো হাইকোর্ট বিভাগ। তার মানে আমি যদি একটা
সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ বা যুগ্ম জেলা জজ আদালতের কোনো মামলা যদি বদলি করতে চাই ওই সংশ্লিষ্ট জেলার মধ্যে অন্য কোনো কোর্টে, তাহলে জেলা জজের কাছে আবেদন করলেই হবে। আর আমি নাটোর জেলার মামলা যদি রাজশাহী জেলাতে আনতে চাই, তাহলে জেলা জজের কাছে, কোন জেলা জজের কাছে করব? নাটোর জেলা জজের কাছে করব না রাজশাহী জেলা জজের কাছে করব, একটা কনফিউশন। তাই তখন করতে হবে হাইকোর্টে। মানে ইন্টার সিটি বা ইন্টার ডিস্ট্রিক্ট হলে হাইকোর্টে মামলা করতে, মানে আবেদন করতে হবে। কিন্তু ওই জেলার ভেতরের কোর্টগুলোতে হলে জেলা জজের যথেষ্ট, হাইকোর্টে আর যাওয়ার দরকার নেই। বোঝা গেল? জি জি মানে ভাই ভাই সমস্যা হলে বাবা সমাধান করবে, আর চাচারাদের মধ্যে সমস্যা হলে দাদার কাছে যেতে হবে, ব্যাপারটা এরকম। জি জি। তাহলে এটা তো স্থান স্যার, হ্যাঁ, এটাও ধারা স্থান। 23। এটাও স্থান জি নিয়ে গল্প চলছে। জি 24, স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা কার কার আছে? জেলা জজ বা হাইকোর্ট বিভাগ যে কোনো পক্ষের আবেদনক্রমে অপর পক্ষকে নোটিশ প্রদান করে বা নোটিশ ব্যতীত শুনানি অন্তে বা শুনানি না করেই আদালত আদেশ প্রদান করতে পারবে। মনে করেন আবেদন করা হলো, আদালত ডিসাইড করবে যে অপর পক্ষকে নোটিশ দিতে হবে কিনা। তার মানে আমি ইনস্ট্যান্ট যদি ফল চাই, যে আমি শুনলাম সঙ্গে সঙ্গে আদালত স্থানান্তরের আদেশ দিয়ে দিল, সেই ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ দেওয়ারও দরকার হলো না, আবার শুনানি করারও দরকার হলো না। তার মানে শুনানি অন্তে মানে শুনানির পরে, আফটার রিভিউ মানে আফটার হিয়ারিং। আর শুনানি না করে মানে বিফোর হিয়ারিং অপর পক্ষকে। এটা কিন্তু এটা প্রশ্ন এসেছিল রিসেন্টলি। এটার অপশনে ছিল নোটিশ ও শুনানি কোনোটি আবশ্যক নয়। কোনোটি আবশ্যক নয়ের অর্থ কি? মানে করলেও হবে না করলেও হবে। আবশ্যক আর আবশ্যক নয়ের মধ্যে পার্থক্য কি? আবশ্যক মানে কম্পালসারি, করতেই হবে। আর জি আবশ্যক জি নয় মানে কি? করলেও হবে না করলেও হবে। বুঝতে জি পেরেছেন? জি জি। কারণ আবশ্যক নয় মানে যে সব ক্ষেত্রে করা লাগবে না তা না, কিছু কিছু ক্ষেত্রে করা লাগতেও পারে। তাহলে 24টার স্থানের মধ্যে পড়ছে না না স্যার, নাকি এও মানে স্থানান্তর আছে? 24টাও স্থানের মধ্যে পড়ছে, কারণ স্থানান্তর মানে তো স্থান নির্ধারণের বিষয়টা, এক জায়গায় পছন্দ হলো না আরেক জায়গায় যাব। বুঝেননি? আচ্ছা, এটাও তো তাহলে স্থান ষোলো নিয়ে থেকে গল্প। চব্বিশ 16 থেকে 24টা হচ্ছে আপনার স্থান নিয়ে। স্থান নিয়েই বক্তব্য। লিখিত জি পরীক্ষা যদি আসে যে মামলা দায়ের এবং স্থানান্তরের স্থান নিয়ে কোন কোন ধারায় আলোচনা করা হয়েছে, তখন এগুলো আসবে। জি জি ধারা জি, 26, স্থান সংক্রান্ত। মোকদ্দমা দায়ের বা রুজু বা ফাইলিং একই কথা। ইনস্টিটিউশন অফ Sure. শুটস, ইনস্টিটিউশন বলতে যেখানে শুরু হচ্ছে, ইনস্টিটিউশন বলতে এখানে প্রতিষ্ঠান না, একটা মামলার সূচনা, জি ইনিশিয়েশন। আরজি পেশ, আরজি উপস্থাপনের মাধ্যমে, অর্থাৎ প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট নির্ধারিত অন্য পদ্ধতিতে। সাধারণত সিভিল মামলা প্লেন্ট দাখিলের মাধ্যমেই হয়। কিছু কিছু ক্ষেত্রে প্লেন্ট না দিয়ে পিটিশন দাখিলের মাধ্যমে মামলা হয়, সেগুলো মিস মামলা। যেমন কোনো সাকসেশনের মামলা মিস মামলা আকারে হয়, পিটিশন আকারে, সেখানে আর্জির দরকার হয় না। তো বেসিক্যালি 90% মামলাই কিন্তু এই, বা 90% আরও যদি বেশি বলি, আর্জির মাধ্যমে হয়। কিন্তু কিছু কিছু মামলা আছে যে আর্জি ছাড়া পিটিশন বা দরখাস্ত আকারেও নেওয়া হয়। প্রতিটি আর্জির বিষয়বস্তু সমূহ এভিডেভিট দ্বারা প্রমাণ করা যাবে, এটা কিন্তু 25 সালের অ্যামেন্ডমেন্টের বক্তব্য। আচ্ছা এভরি প্লেন্ট বা ফ্যাক্ট শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট। এটা নিয়ে কনফিউশন সৃষ্টি হয় 2025 সালে যারা পরীক্ষা দিয়েছেন লিখিত। অনেক গাইডে আপনার ড্রাফটিং এর ফরম্যাট, লিখিত গাইডে ড্রাফটিং এর ফরম্যাটে আরজির মধ্যে অনেকে কি করেছে, এই আপনার এই যে এফিডেভিটের বিষয়টা ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আচ্ছা তো এইটা ফাইলিং এর সময় লাগে না, এবং কিছু কিছু কোর্টও চাচ্ছে যে আপনি ফাইলিং এর সময় এফিডেভিট দেন। তো আমি যতগুলো ফাইলিং করেছি আমার কাছে চাইছে, আমি বললাম আপনার জজ সাহেব কি আপনাকে ফাইলিং এর সময় এফিডেভিট চেয়েছেন? তে না, তা আপনি কিসের ভিত্তিতে চাচ্ছেন? তো অ্যামেন্ডমেন্ট হয়েছে যে, অ্যামেন্ডমেন্টটা আপনি কি বুঝেছেন? আপনার জজ সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি এফিডেভিট ছাড়া ফাইলিং করলাম, প্রয়োজনে আপনি হিয়ারিংয়ে দেন, অ্যাডমিশন হিয়ারিং, গ্রহণযোগ্যতা শুনানি, আমি সেখানে জজ সাহেবের সাথে কথা বলবো। পরে নিল। আচ্ছা তা আমি বললাম আপনার সবগুলো মামলা কি সবাই এফিডেভিট দিচ্ছে? বলতে কিছু কিছু লয়ার দিচ্ছে। তা লয়ার না বুঝাই দিচ্ছে। মামলা ফাইলিং এর সময় এফিডেভিট লাগবে না। কখন লাগবে?
যখন মামলার সাক্ষী শুরু হবে পিএইচ পর্যায়ে, আপনি আগে দাঁড়িয়ে জবানবন্দি দিতে হতো মৌখিকভাবে, ওরালি, এবং এক বা একাধিক আচ্ছা। বাদী কি করতেন, মামলার ভ্যালু বা মামলার গুরুত্ব বিবেচনায় 2, 3, 4 জন বাদী কি করতেন, সাক্ষী দিতেন, এবং একইভাবে বিবাদী সাক্ষী দিতেন বিবাদী পক্ষে, বিবাদী একাধিক হলে একাধিক বিবাদী। কিন্তু এই 25 সালের এই আইনটা বা এই লাইনটা যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, এখন আপনাকে মুখে জবানবন্দি দেওয়ার দরকার নাই, আপনার আর্জির বিষয়বস্তুগুলো কনসাইজ করে আপনি জবানবন্দি আকারে লিখিত আকারে। ডিপোজিশন ডিপোজিশন ফরম্যাটে লিখিত আকারে এভিডেভিটের মাধ্যমে কি করবেন, সেরেস্তায় এভিডেভিট করবেন, প্লাস এটা জমা দিয়ে দিবেন আদালতে। আপনাকে মুখে আর সবকিছু বলতে হবে না, আপনার কতটা দাগ নাম্বার, কতটা খতিয়ান নাম্বার, এত কিছু বলা লাগবে না। তো জি অনেক জি অশিক্ষিত যারা, মানে এ, অশিক্ষিত বলতে অল্প শিক্ষিত বা যারা পড়াশোনা করেননি, তাদের কিন্তু এই যে এগুলো মনে রাখা টাফ। এই যে মামলাটা আমি দেখালাম জি না, জি এই জি। মামলাটায় 100টার বেশি কি আছে, দাগ নাম্বার আছে। দাগ নম্বর। হ্যাঁ, আচ্ছা। এই এত এই দাগ নম্বর মনে রাখা সম্ভব না। এটা আপনার সম্ভবত 97 বিঘা সম্পত্তির একটা মামলা। তো ওরে এটা বাবা। বড় মামলা। তো এই মুরব্বী যারা আছেন, একজন মহিলা মুরব্বী, মানে 90+ বয়স, তো ইনি সাক্ষী দিলে আচ্ছা। কিভাবে দিবে, এগুলো বলতে পারবে না জি আর। জি। কিন্তু ওনার সন্তানেরা আছে, সন্তানেরাও বাদী। তো সন্তানদের একজনকে আমি এফিডেভিট করে লিখিত আকারে জমা দিব। কিন্তু লিখিত আকারে জমা দিলেও আবার জেরার সম্মুখীন হতে হবে মৌখিকভাবে। তো জেরাতে তো আর দাগ নাম্বার জিজ্ঞাসা করলে বলবে আমার মনে নাই, আমার তো এফিডেভিটে আছেই বা মূল লেখা আছে। আর্জিতে তো আছেই। জি 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 বুঝতে পেরেছেন? তো জি। তাতে খুব একটা সমস্যা হবে না। এইটা বাদী বিবাদী উভয়ের জন্য ভালো হয়েছে, এবং ওরাল এভিডেন্সের, সিভিল মামলায় ওরাল এভিডেন্সের গুরুত্ব কমে গেছে, আপনার ডকুমেন্টারি এভিডেন্সের গুরুত্ব বেশি। তাই তো, আমার ডকুমেন্ট থাকলে, ওই যে একটা কথা বের হয়নি যে দলিল যার জমি তার, তো এরকম। জি জি। এই হচ্ছে বক্তব্য। এগুলো আমি লিখিত যখন ক্লাস নিব আরো ক্ল্যারিফাই করব। তাহলে 26 ধারায় ফাইলিং বিষয় বলছে কোথায় হবে, কিসের মাধ্যমে হবে, আরজি পেশের মাধ্যমে, এটা হচ্ছে মূল বক্তব্য, ঠিক আছে। আর জি নতুন 25 সালের অ্যামেন্ডমেন্টে হচ্ছে এটা। ধারা 27, বিবাদীর প্রতি সমন। মামলা ফাইলিং হওয়ার পর কি করতে হবে, বিবাদীর প্রতি সমন দিতে হবে, চার্টে দেখলাম না আমরা। জি। তাহলে এতক্ষণ আমরা ফাইলিং নিয়ে গল্প হলো, ফাইলিং হয়ে গেল, এবার কি করব, মানে সেরেস্তাদারের সমন। কাছে মামলা দিলাম, ফাইলিং হলো, মামলা নাম্বার পড়লো, এবার সমন দিতে হবে। পরের স্টেপ, সঠিকভাবে মোকদ্দমা দায়েরের পর জবাবের জন্য সমন ইস্যু ও জারি করতে হবে বিবাদী বরাবর। কেন? কারণ তাকে বলতে হবে কোনো আপত্তি থাকলে আপনি আপত্তি জানান বা জবাব দেন, রিটেন স্টেটমেন্ট দেন। সেই কারণে যেন মামলা কন্টেস্ট হয়, কারণ আদালত উভয় পক্ষকে শুনবে, একপাক্ষিক হলে তো হবে না। সমন পাওয়ার জি। পরে আসা না আসা সেটা বিবাদীর বিষয়, না আসলে এক এক্সপার্টে হবে। আমি দেখিয়েছিলাম চার্টে, একতরফা। জি। একতরফা। 32, 30 ধারা মতে প্রাপ্ত সমন অমান্যের জন্য দণ্ড বা সাজা। তো 30 ধারাটা আমি এখানে আলোচনা করিনি, তো 30 ধারাটা এখানে আলোচনা করলে ভালো হতো। এখানে 30 ধারায় যদি আদালত কাউকে, বিশেষ করে কোনো কিছু জমা দিতে, কোনো দলিল বা কোনো বক্তব্য পেশ করার জন্য আদালত কাউকে কোনো সাক্ষী দেওয়ার জন্য যদি সমন জারি করে, তাহলে এই সমন অনুসারে কেউ যদি উপস্থিত না হয়, একটা জেনারেল সমন 27 ধারায় আছে, কিন্তু এটা জেনারেল নেই, স্পেশাল সমন। তো প্রয়োজনে যদি হয়, সাক্ষী বরাবরও যদি হয়, আদালতের সমন যদি অমান্য করে, তাকে জরুরিভাবে তলব করা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আদালতের কথা শুনছে না, অমান্য করছে, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে, তার মানে ডাব্লিউএ দিবে সিভিল কোর্ট। বুঝতে পেরেছেন? জি জি। বা তার সম্পত্তি ক্রয় করা যাবে, এবং নিলামে বিক্রয়ও করা যাবে। বিক্রয় বলতে নিলামে বিক্রয়, আদালত সরাসরি বিক্রয় করে না, নিলামেই বিক্রয় করে। জি। অনধিক 500 টাকা অর্থদণ্ড করতে পারে, জামানত দিতে আদেশ দিতে পারে, এবং জামানত দিতে ব্যর্থ হলে দেওয়ানি কারাগারে প্রেরণ। যখন কোনো অপরাধ হয়, তখন কাউকে ধরে নিয়ে পুলিশ কোর্টে চালান দেয়, মানে কোর্টে এখানে ফরওয়ার্ড করে, এবং কোর্ট থেকে সে যদি জামিন পায় তো জামিন, মানে জামিনে মুক্ত হলে হলো, না হলে তাকে সিডাব্লিউ মানে কাস্টডি ওয়ারেন্ট মূলে কোথায় পাঠায়, জেলখানায় পাঠায়। তো কোনো জি। বিচারাধীন মামলায় কোনো আসামি যদি
জেলখানায় থাকে তাকে বলে হাজত, হাজত বাস করছে, ঠিক আছে। জি জি আর ক্রিমিনাল মামলায় যদি সাজা হয়ে যায়, সাজা ভোগের জন্য যদি জেলখানায় থাকে তাকে বলে কারাদণ্ড ভোগ করছে, তাই না? তখন সেটা বলে জি জেল জি খাটা। তাহলে জেল খাটা। বিচারের আগে হাজত খাটা, বিচারের পরে মামলার রায়ে যদি সে জেল খাটা। জেলে যায় তাহলে সেটা জেল খাটা বলে। হ্যাঁ, প্রকৃত জেল জি বা জি প্রিজনার। কিন্তু এখানে দেওয়ানি কারাগারে প্রেরণ বলতে তার এটা সাজা না, সে অমান্য করেছে, তার টেম্পোরারি তাকে আটকে রাখা। তো এই হাজত বা জেল সেটা ক্রিমিনাল ক্ষেত্রে, আর সিভিল প্রিজন এটাকে বলে দেওয়ানি কারাগার। সেটা কি ভিন্ন? জি জি কাঠামোগত একই জিনিস, ওই একই একই জেলখানাতে রাখা হবে, কিন্তু তার স্ট্যাটাস ভিন্ন। সে জি কাগজপত্রের শুধু ভিন্ন, কিন্তু একই জায়গায় রাখবে। বুঝতে পেরেছেন? জি জি মানে অবকাঠামো একই জেলখানা, কিন্তু কে কোন মামলায় আসছে সেটা কাগজ কলমে ভিন্ন। 35, জি খরচাদি বা কস্ট। মামলা পরিচালনা করতে তো খরচ লাগে, কোর্ট ফি লাগে, অন্যান্য খরচ লাগে। তো বিলম্বের জন্য খরচার উপর অনধিক বার্ষিক 6 ভাগ হারে সুদ প্রযোজ্য হবে। এই যে 6 ভাগ শব্দটা মনে রাখ, মানে 6 ভাগ সংখ্যাটা মনে রাখবেন, জি যেখানে সংখ্যা সেখানেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আবার এখানে 500 টাকা গুরুত্বপূর্ণ। 35-এ বাদী কর্তৃক মিথ্যা বা বিব্রতকর দাবি কিংবা বিবাদী কর্তৃক মিথ্যা বা বিব্রতকর আত্মপক্ষ সমর্থন, মানে বাদী যদি মিথ্যা মামলা করে তাহলে বাদীর কি সাজা হবে, অথবা বিবাদী যদি তার লিখিত স্টেটমেন্টে বা লিখিত জবাবে সমন পাওয়ার পরে সে যদি মিথ্যা বক্তব্য পেশ করে, সেক্ষেত্রে আদালত মনে করলে ক্ষতিপূরণমূলক খরচা, যেটা মূল মোকদ্দমা বা জারি ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু আপিলে নয়, আর্থিক এখতিয়ার সীমা অতিক্রম না করে 50,000 টাকা পর্যন্ত। এখানে স্টার দেওয়া আছে, তার মানে এখানে এই সংখ্যাটাকে 20,000 ছিল, আর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট এখানে জি 50,000 করা হয়েছে, একটু বৃদ্ধি করা হয়েছে। জি কোন সরকার করেছে? ইউনূস সরকার, তাই না? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন জি ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে, ঠিক আছে। জি ক্রিমিনাল মামলায় বাদীর বিরুদ্ধে মামলাও করা যায়, আবার ক্ষতিপূরণের মামলা আলাদা করা যায়, অথবা পেনাল কোডের 211 ধারায় আলাদা মামলা করা যায়, অথবা ওই একই মামলায় চাইলে বিচারক 250 ধারা, সিআরপিসির 250 ধারায়, মানে বাদীর মামলায় উল্টো বাদীকে জরিমানা করতে পারে। আগে কম ছিল, এখন বৃদ্ধি করে 1 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে সেখানে। আমরা 250 যখন পড়বো তখন আবার 35 এর কথা আমি প্রশ্ন করব, যে বলেন তো সিভিল মামলায় এই বিষয়টা কোথায় আছে? 35 এতে আছে। আপনারা 35 এর নিচে সিআরপিসি 250 এই সংখ্যাটা লিখে রাখতে পারেন, 35 এর সিমিলার নিচে বিষয়। সিআরপিসি 200 জি হ্যাঁ, ধারা 35 বি, আজকের সর্বশেষ সেকশন এটাই আলোচনা করব। আচ্ছা, 35 বি অন্তর্বর্তী বিষয়গুলো সম্পর্কে আনিত দরখাস্ত প্রভৃতি বিলম্বের খরচা। তাহলে আমরা 35 থেকে কিন্তু খরচা সংক্রান্ত বিষয়গুলোই দেখছি, কস্ট। তো 2,000 টাকা অপরপক্ষকে প্রদান করতে হবে, এটা হচ্ছে ডিলে কস্ট। আর এমন দরখাস্ত পূর্বেই পেশ করা সমীচীন হলে, তার মানে পূর্বেই পেশ করতে হতো, এরকম হলে 3,000 টাকা পর্যন্ত খরচা প্রদানের। আজ মানে ডিলে হলে 2,000, আর বেশি ডিলে হয়ে গেলে 3,000, এরকম হচ্ছে বিষয়, ঠিক আছে।